এগুলো ইমেজ দিয়ে দিছে, বাট এগুলো ইমেজ দিয়ে দেখবো না আমরা, এগুলো সিএসএস দিয়ে দিব, ঠিক আছে? আইকন, ফন্ট অসম আইকন ইউজ করবো। ওকে, ফেরদৌস দিছেন, ঠিক আছে। তারপরে হচ্ছে জুলকার নাইন রিবো, ক্লাসে থাকলে রেসপন্স করতে হবে। নরিন জাফর নিশা, করেন নাই। তারপর হচ্ছে এনামুল হক, করেন নাই। আচ্ছা, এখান থেকে এনামুল হক, আসলো না তো, নামটা কি ভুল দিছেন? রেজমি 552। ঠিক আছে ভাইয়া। এই যে আসছে, ঠিক আছে। ওকে, লাস্টে যে দুজনের নাম বলছে, আপনাকে ক্লাসে আছেন? তারপর এনামুল হক, শুভ সরকার, ক্লাসে থাকলে রেসপন্স করেন। নূর একটু চেক করে দেখেন ওনাকে ক্লাসে আছে কিন্তু রেসপন্স করছে কিনা, এমন কিনা। ওকে ওকে, আর কোনো ইস্যুস আছে গত ক্লাসে টপিকস নিয়ে? কোনো অ্যাসাইনমেন্ট টপিকস বা কোনো কিছু নিয়ে আর কোনো কোশ্চেন আছে? আমার একটা কোশ্চেন ছিল। ওয়ান বাই ওয়ান, ফার্স্টে বলেন ইমরান। হ্যাঁ, আমি অনেকেই খেয়াল করছি সিগনেচার গুলো, যে ওরা সিগনেচার অ্যাড করছে কিন্তু সিগনেচার গুলো একদম মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে যে সিগনেচারটাই আছে হোয়াইট ব্যাকগ্রাউন্ড একদম স্ক্রিনের ব্যাকগ্রাউন্ড সাথে মিক্স হয়ে গেছে, কিন্তু আমি পিকচার আপলোড করার পর ওইটা অ্যাড করেছি আর কি। তো ওরা যেভাবে করলো ওইটা কিভাবে করবো? ওনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে, সিগনেচার যেটা ওটা পিএনজি ফরম্যাটে নিয়ে আপলোড করছে, বুঝতে পারছেন? থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ, আপনি অনলাইনে সার্চ দিলে ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করাতে পাবেন, ওইখান থেকে জাস্ট ব্যাকগ্রাউন্ডে রিমুভ করে পিএনজি ফরম্যাট আপলোড করলে, পিএনজি ফরম্যাট মানে হচ্ছে ট্রান্সপারেন্ট। ওকে, নেক্সট কোশ্চেন। আপনি গিটহাব অ্যাক্টিভ করতে, হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন। আমি লিঙ্কটা দিয়েছি। আর হচ্ছে আমি গুগল ড্রাইভে গতকালকে দেওয়ার পরে যখন দেখলাম যে কোডিংটা কেমন যেন একটু মানে গুগল ড্রাইভে ওরকম ভাবে আপলোড হয় না, মানে একটু উল্টো পাল্টা, এটার কারণটা কি? গুগল ড্রাইভে আপলোড হয় না উল্টা পাল্টা? গুগল ড্রাইভে আপলোড করার জন্য বেস্ট সলিউশন হচ্ছে আপনি গুগল ড্রাইভে ফার্স্ট একটা ফোল্ডার ক্রিয়েট করবেন, দেন হচ্ছে আপনার যে কোডিংয়ের যে ফাইলসগুলো আছে সেগুলোকে আপনি একটা গিটহাব জিপ করবেন। মনে করেন দুইটা ফাইলকে জিপ করে আপনি তারপর হচ্ছে এই জিপ ফাইলটা ওইখানে আপলোড করে দেন, তাহলে আমি গুগল ড্রাইভের ওই ফোল্ডারের ভিতরে জিপ ফাইলটা ডাউনলোড করতে পারবো। বুঝতে পারছেন? জিপ করে আপলোড করেন তাহলে হবে। আচ্ছা, আর আমাকে একটু চেক করবেন কাইন্ডলি, কোডিং ভুলগুলো একটু ধরিয়ে দিবেন। সোফারে এসটিএমএল হিসেবে ঠিক আছে, হ্যাঁ, যদি আমরা সিএসএসটা এইভাবে করবো না, আস্তে আস্তে এটা শিখবেন, বাট অ্যাজ এ এসটিএমএল একটা ক্লাস হিসাবে যা করছেন সোফার ওকে, বাট আপনার যদি কোনো কিছু ইস্যুস থাকে বা কোনো কিছু প্রবলেম থাকে বলতে পারেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভাই, আমি হ্যালো। একটা আচ্ছা না আচ্ছা হ্যাঁ বলেন বলেন, ওয়ান বাই ওয়ান প্লিজ। যে আচ্ছা আমি ভাই, গিটহাবে, না না ঠিক আছে, স্যার, স্যার মাই ব্যাড। হ্যাঁ এই গিটহাবে যে আমি যে ফাইলটা আমি পাবলিশ করছি, ওইটাকে আমি পাবলিশ থাকা অবস্থা আমি এডিট করতে পারবো? হ্যাঁ পারবেন। এটা কিভাবে আমি এটা আসলে কি, এডিটটা করতে পারি না? আমি তিনটা, এটা আসলে কি এখন আপাতত এটা করার দরকার নেই, কারণ আপনার মাথাটা নষ্ট হয়ে যাবে। এটা আমি যখন আপনাদেরকে প্রোগ্রামিংয়ে যাবো তখন আপনাদেরকে কীভাবে পুশ করতে হয়, কীভাবে পুল করতে হয় এগুলো দেখাই দেবো না, হ্যাঁ? তখন আপনার কোড এডিটর থেকে আপনি এডিট করে এটাকে জাস্ট পুশ করে দিলে ওইখানে এডিটটা চলে আসবে। ওকে, আচ্ছা আচ্ছা আপাতত আপনি একটা আচ্ছা কাজ করতে পারেন, কোডে চলে যেতে পারেন, এখান থেকে এই কোডে চলে যেতে পারেন। এখান থেকে এই যে দেখেন এডিট অপশন একটা পাবেন, এই যে এডিট অপশন দেখতে পাচ্ছেন, এডিট দিস ফাইল, জি, এই যে এখান থেকে তারপর আপনি এডিট করে ফেলবেন। ওকে, আচ্ছা আচ্ছা এই যে এখানে, বাট এটা দিস ইজ নট এ গুড প্র্যাকটিস। গুড প্র্যাকটিস হচ্ছে আপনাকে এটার জন্য অবশ্যই গিট বাশ, বাশ মানে বাস না, ওই বাস না, এই গিট বাসটা ডাউনলোড করতে হবে ফার্স্টে। এই যে এটা ডাউনলোড করে নিতে হবে, এটা ডাউনলোড করার পরে এই যে গিট বাসটা ওপেন করতে হবে, ওপেন করে আপনার প্রজেক্ট ফোল্ডারে চলে যেতে হবে, সেখান থেকে গিট বাসটা অন করতে হবে,
অন করার পরে তারপর আপনি পুশ পুল এগুলো করতে পারেন, বাট এটা আমি এখন দেখাই না, কারণ হচ্ছে এটা অনেকের মাথার উপর দিয়ে যাবে। যখন আমি আপনাদেরকে প্রোগ্রামিং ক্লাসে যাব তখন আমি এই জিনিসগুলো দেখাই দেবো না, কীভাবে পুশ করতে হয় পুল করতে হয়, কীভাবে একটা এজেন্সিতে বা এই লোকাল যখন আপনি কোনো সফটওয়্যার কোম্পানিতে জব করবেন বা ডেভেলপমেন্ট, তখন কীভাবে টিম ওয়াইজ হিসেবে কমিট করে কাজ করতে হয়। এটা আমি নর্মালি বিট বাকেটে করি, বাট আপনাদেরকে গিটার বিট বাকেট দেখাই। ওকে, থ্যাংক ইউ হ্যালো ভাইয়া। হ্যাঁ বলেন। আচ্ছা ভাইয়া, যে অ্যালাইনমেন্টের আমার একটু প্রবলেম হয়েছিল, আপনি যদি মানে আমার, আচ্ছা ঠিক আছে, আমারটা না পুরোটা স্ট্রেট, মানে লাস্টের যে এই সেকশনটা ছিল ওটা হালকা আপনার মানে লেফটে চলে গেছে, Tab- না সরি রাইটে চলে গেছে। সিলেক্ট করে ট্যাপ চাপবেন তাহলে হয়ে যাবে। আজকের ক্লাস আরেকবার দেখাই দিব না, নো প্রবলেম। আচ্ছা থ্যাংক ইউ। এছাড়া আর কারো কোনো ইস্যুস না থাকলে আমরা তাহলে ক্লাসে চলে যেতে পারি। ওকে, সো আজকের ক্লাসে আরো একটু ক্লিয়ার হবে আপনাদের। এমন না যে এক ক্লাসে আপনি এস্টিমেট শিখে গেছেন, এমন না, প্রতি ক্লাসে এই জিনিসগুলো রিপিট হবে, সো এগুলো আরো একটু ক্লিয়ার হয়ে যাবে আজকের ক্লাসে। কারো যদি কোনো কোশ্চেন থাকে একটু আপাতত হোল্ড করেন, আমরা ক্লাসটা শুরু করি, দেন আমি আবার কোশ্চেন নেব। ওকে, অনলাইন 80 আজকের ক্লাসটা হচ্ছে অ্যাকচুয়ালি সিএসএস না, অনলাইন 15 সেকেন্ড ক্লাস, রাইট? ওকে, সো আমাদের আজকে সেকেন্ড ক্লাস, এটা হচ্ছে আজকের ক্লাসের টপিক হচ্ছে সিএসএস শিখবো আমরা। সো তার জন্য আমরা ফার্স্ট একটা কাজ করি, আমরা একটা index.html ফাইল ক্রিয়েট করি। সো আমাদের index.html ফাইলটা ক্রিয়েট হয়ে গেল। এবার এই ফাইলটা আমরা কোথায় ওপেন করব? ভিজুয়াল কোড, আচ্ছা সরি, আপনাদের তো সাবলাইম দেখাচ্ছি আমি, সাবলাইমে ওপেন করব আমরা। ওপেন ফোল্ডার, ওকে, স্যার রেকর্ডিংটা অন করেছেন? ইয়েস, এই যে অন করা, থ্যাংক ইউ। ওকে, সো এটা হচ্ছে আমাদের HTML এর বেসিক সিনট্যাক্স, তাই না? এটা তো আমরা গত ক্লাসে জানি, এই যে ডক টাইপ HTML কি, HTML ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, হেড ট্যাগ, ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, টাইটেল ট্যাগ, এই জিনিসগুলো আমরা গত ক্লাসে দেখেছি, তাই না? সেকেন্ড ক্লাস CSS। ওকে, সো এবার আমরা গত ক্লাসে আমরা একটা জিনিস দেখলাম, কি দেখলাম গত ক্লাসে? আমরা একটা h1 ট্যাগ দিয়ে একটা কিছু যদি লিখতাম, সেই লেখাটা যদি আমরা কন্ট্রোল-S দিয়ে সেভ করে ব্রাউজারে ওপেন করি, তাহলে আমাদের এই হ্যালো ওয়ার্ল্ড লেখাটা চলে আসে। এটা আমরা কোথায় দেখেছি? গত ক্লাসে দেখেছি, তাই না? আচ্ছা, এবার মনে করেন এখানে আমি নিচে আবার রাখলাম h2 ট্যাগ, এখানে লিখলাম আমি হেডিং ট্যাগ, তার নিচে আমি p ট্যাগ রাখলাম, এখানে আমি কিছু একটা লিখলাম। হ্যাঁ, এরকম হচ্ছে আমার HTML এর ট্যাগগুলো আমরা গত ক্লাসে লিখলাম। সো এটা যদি আমরা একটু রিলোড দেই, এই হচ্ছে বর্তমান অবস্থা। তো আজকে আমরা বলেছিলাম আমরা গত ক্লাসে HTML এর কিছু ট্যাগ সম্পর্কে জানছি, আজকে আমরা একটু CSS সম্পর্কে জানবো, এর পাশাপাশি HTMLও আমরা জানবো। সো CSS বা CSS এর ফুল অ্যাব্রিভিয়েশন কি? আপনারা হয়তো বলবেন যে ক্যাসকেডিং স্টাইল শিট, তাই না? CSS মানে হচ্ছে এই যে এখানে লেখা আছে ক্যাসকেডিং স্টাইল শিট। সো সিএসএস অ্যাকচুয়ালি ওয়েবে সিএসএসটা কি কাজে লাগে, তাই না? তো সিএসএসটা হচ্ছে আপনাদেরকে গত ক্লাসে আমি বলেছিলাম, HTMLটা হচ্ছে আমাদের হিউম্যান বডির সাথে যদি আমি কম্পেয়ার করি একটা ওয়েব পেজকে, আমার হিউম্যান বডির যে স্কেলেটন বা কঙ্কালটা আছে সেটা হচ্ছে আমার HTML, যেটা আমাকে একটা বেসিক স্ট্রাকচার দিবে। আর এর পাশাপাশি আমার যে বডির চারপাশে ডেকোরেশনের যে চামড়া, চোখ, চুল, তারপর হচ্ছে কান, এই জিনিসগুলো, নাক, এই জিনিসগুলো হচ্ছে আমার যে ডেকোরেশনের কাজগুলো, এটা হচ্ছে ওইভাবে আমার সিএসএস। বা একটা কনস্ট্রাকশন বিল্ডিংয়ের সাথে যদি কম্পেয়ার করি, আমার যে বেসিক স্ট্রাকচারটা দিবে, যে পিলার, যে লেয়ারটা দিবে, সেটা ফাউন্ডেশন, সেটা হচ্ছে HTML। এর চারপাশে যে দেয়াল, দরজা, জানালা, এগুলো হচ্ছে আমার সিএসএস, তাই না? ডেকোরেশনের মূল কথা হচ্ছে আমার ওয়েবসাইটে যখনই আমি কোনো একটা ডেকোরেশনের কাজ করব, তখনই আমাকে সিএসএস প্রোভাইড করতে হবে। সো সিএসএস হচ্ছে 3 প্রকার। ইনলাইন সিএসএস লিখে রাখতে পারেন দরকার হলে, ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস এবং এক্সটার্নাল সিএসএস। সিএসএস 3 প্রকার। ইনলাইন সিএসএস আমি এখানে একটু লিখে রাখি, সিএসএস 3 প্রকার: ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, আর একটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। এই হচ্ছে 3 প্রকার। ইনলাইন সিএসএসটা হচ্ছে আমার HTML এর ট্যাগের ভিতরে লিখতে হয়।
মনে করেন আপনি এই H2টাকে একটা সিএসএস দিবেন এবং ইনলাইন সিএসএস লেখার জন্য আপনাকে একটা স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে। সো আপনি মনে করেন এই H2টাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিবেন। ব্যাকগ্রাউন্ড কালার দিলেন হচ্ছে আপনি দিলেন সায়ান কালার, তারপরে দিলেন একটা কালার, এই কালারটা দিলেন, বা শুধু আমি ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে যদি চেক করি কন্ট্রোল দিয়ে সেভ করি, এবার আমি এখানে এসে রিলোড দিলাম, তাহলে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা আসলো, তাই না? আর আরেকটা জিনিস মনে রাখবেন, সিএসএস যখন আপনি প্রকাশ করবেন, সিএসএস এর রুল সেটটা হচ্ছে, সিএসএস এর রুল সেট হচ্ছে আপনাকে সিএসএসটা প্রকাশ করতে হয়, ফার্স্ট হচ্ছে প্রপার্টি, তারপর হচ্ছে একটা কোলন, তারপর হচ্ছে বেলো, তারপর হচ্ছে একটা সেমিকোলন। এইটা হচ্ছে আমার সিএসএস প্রকাশের রুল সেট। সো আপনাদের কোশ্চেন থাকতে পারে প্রপার্টি বা বেলোর মধ্যে পার্থক্য কি, বা প্রপার্টি কি বা বেলো কি, তাই না? এটা একটা আপনাদের কোশ্চেন থাকতে পারে। সো প্রপার্টি হচ্ছে এটা কনস্ট্যান্ট, এটা থাকবে, এটা মনে করেন প্রপার্টিগুলো সেম থাকবে, বাট ভ্যালুটা হচ্ছে আপনার চেঞ্জ হবে, ভেরিয়েবল, আর প্রপার্টিটা হচ্ছে কনস্ট্যান্ট থাকবে। মনে করেন আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার, এটা হচ্ছে আমার প্রপার্টি, আর এখানে ব্যাকগ্রাউন্ড কালারের এগেনস্টে আমি যে ভ্যালুটা দিয়েছি, যে কালারটা দিয়েছি, সেটা হচ্ছে আমার ভ্যালু। সো জিনিসটা যদি আমরা আমাদের একটা রিয়েল লাইফের সাথে কম্পেয়ার করি, মনে করেন অনিয়ন বা পেঁয়াজের বর্তমান মূল্য কত, মনে করেন 70 বা 80 টাকা, 6 মাস আগে পেঁয়াজের মূল্য ছিল 300 টাকা। তো পেঁয়াজ বা অনিয়ন কিন্তু সেমই আছে, এটা প্রপার্টি কিন্তু সেম, বাট ভ্যালুটা ইনক্রিজ ডিক্রিজ করছে, চেঞ্জ হচ্ছে। বা আরেকটা জিনিস মনে করতে পারেন, গরুর সাথে মানুষের পার্থক্য কি, গরুর 4টা পা, মানুষের 2টা পা। সো এখানে প্রপার্টি হচ্ছে লেগ, আর ভ্যালু হচ্ছে মনে করেন 2 অথবা 4। বুঝতে পেরেছেন প্রপার্টি এবং ভ্যালু? ক্লিয়ার? জি ক্লিয়ার। ওকে, সো এই হচ্ছে আমার ইনলাইন সিএসএস এর লেখার রুল সেট। এবার আমি মনে করেন ইনলাইন হ্যাঁ সিএসএস, একটা জিনিস একটু হ্যাঁ বলো। হ্যাঁ আমি প্রপার্টি এমনি দেখছিটা বুঝতে পারছি, কিন্তু প্রপার্টি আমার একটু কাইন্ডলি ইয়াতে যাবেন, সিএসএস যে ইয়াটা আছে আর কি, ব্রাউজারে যেটা ওপেন করেছি, হ্যাঁ বলেন। ব্রাউজারে যে ফাইলটা ওপেন করা আছে, এখানে ভাই হেডিং ট্যাগের মধ্যে যে ব্লু কালারটা যে ইয়াটা আছে, ওটা হলো গিয়ে যে আপনার প্রপার্টি, আর ভ্যালু হচ্ছে যে মানে কালারটা। হ্যাঁ, প্রপার্টি হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এই হেডিং এর ব্যাকগ্রাউন্ডের প্রপার্টিতে আমি একটা কালার দিয়েছি। আর ভ্যালু কোনটা তাহলে ভাইয়া? ভ্যালুটা হচ্ছে কালার, আর প্রপার্টিটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এই হেডিং এর ব্যাকগ্রাউন্ডে আমি একটা কালার দিয়েছি। বুঝতে পারছি, থ্যাংক ইউ। ওকে, সো এখানে আমরা তাহলে একটা ইনলাইন সিএসএস ইউজ করলাম, ঠিক আছে? এই হচ্ছে আমার ইনলাইন সিএসএস এর লেখা। সো আমি যদি একের অধিক কালার কোড দিতে চাই, তাহলে আমি কি করবো, সেমিকোলনের পরে আবার কালার লিখলাম, কালার লিখে এবার আমি ব্যাকগ্রাউন্ড না, এবার হচ্ছে আমি কন্টেন্টের কালার চেঞ্জ করি। সো কন্টেন্টের কালার হিসেবে আমি ইউজ করলাম মনে করেন হোয়াইট কালার, সাপোজ হোয়াইট কালার ইউজ করলাম, করার পরে এবার আমি রিলোড দেই, তাহলে আমার কন্টেন্টের কালারটা কি চেঞ্জ হয়েছে? হোয়াইট আসছে, চেঞ্জ হয়েছে, রাইট? ওকে, সো এভাবে হচ্ছে আপনি ইনলাইন সিএসএসটা লিখতে পারেন। আর ইন্টারনাল সিএসএসটা আপনি কোথায় লিখবেন? ইন্টারনাল সিএসএসটা আপনার HTML এর যে কোনো উপরে বা নিচে, আপনি ইচ্ছা করলে বডি ট্যাগের ভিতরেও লিখতে পারেন, হেড ট্যাগে, বাট স্ট্যান্ডার্ড রুলস যদি আপনি আমাকে বলেন, তাহলে হচ্ছে ইন্টারনাল সিএসএসটা লিখতে হয় হেড ট্যাগের ঠিক ক্লোজিং এর আগে। আর ইন্টারনাল সিএসএসটা আপনি যখন লিখবেন, তখন স্টাইলটা আর অ্যাট্রিবিউট হিসেবে থাকবে না, তখন সে এটা একটা ট্যাগ হিসেবে কাজ করবে, এবং এটার টাইপটা হবে text/css। বুঝতে পেরেছেন ইন্টারনাল সিএসএস কিভাবে লিখবেন? ওকে, সো আপনাদের কোশ্চেন থাকতে পারে, ভাইয়া ইনলাইন সিএসএস বুঝলাম, ইন্টারনাল সিএসএস বুঝলাম, তারপরে হয়তো এক্সটার্নাল সিএসএস বুঝবো, তাহলে আমরা কোনটা ইউজ করব? ইন্টারনাল সিএসএসটা ইউজ করবেন আপনি শুধুমাত্র। ইনলাইন সিএসএস আপনার তেমন একটা আপনার কাজে লাগবে না, জাস্ট জানার জন্য। আপনি মেনলি ইউজ করবেন কোনো প্রজেক্টের ক্ষেত্রে এক্সটার্নাল সিএসএস, আর শুধুমাত্র ইন্টারনাল সিএসএসটা আপনি ইউজ করবেন আপনি যদি কোনো ইমেল টেমপ্লেট ডিজাইন করতে চান, বা একটা পেজের জন্য যদি কোনো একটা প্রজেক্ট করেন, তখন আপনাকে ইন্টারনাল সিএসএসটা ইউজ করতে হয়। ইমেল টেমপ্লেট হচ্ছে এটার একটা এক্সাম্পল। ইমেল টেমপ্লেট যখন আপনি ডিজাইন করবেন, আপনাদের এই কোর্সে আছে ইমেল টেমপ্লেট কীভাবে ডিজাইন করতে হয়। ইমেল টেমপ্লেটটা যখন আপনি ডিজাইন করবেন, তখন মনে রাখবেন ইমেল টেমপ্লেটটা হয় একটা মাত্র ফাইল।
সে একটা ফাইলে আপনার HTML-ও থাকবে, সে একটা ফাইলে আপনার CSS-ও থাকবে। দ্যাটস ওয়াই ইমেল টেমপ্লেট ডিজাইনের ক্ষেত্রে আপনার CSS-টা ইন্টারনাল CSS করতে হয়। ক্লিয়ার? ওকে, সো এখানে তাহলে এবার ইন্টারনাল সিএসএসটা কীভাবে করবো, আমি চাচ্ছি এই H1 ট্যাগে আমি একটা সিএসএস করবো। সো এই H1 ট্যাগে ইন্টারনাল সিএসএস যখন করব তখন তো আর আমার এটাকে স্টাইল ট্যাগ বলার দরকার নেই, তাই না? তখন আমি জাস্ট স্টাইল ট্যাগের ভিতরে H1 ট্যাগটাকে কল করব। একটা জিনিস মনে রাখেন, এই যে আমি H1 ট্যাগ, S2 ট্যাগ, P ট্যাগ, এগুলো কি HTML এর ট্যাগ না? এগুলো কি আমার নিজের দেওয়া কোনো ট্যাগ? এগুলো কি HTML এর ট্যাগ, রাইট? সো এগুলোর আগে জাস্ট আমি HTML এর টা কল করে এবার আমি এখানে CSS কোডটা লিখতে পারি। এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা লিখলাম, সাপোজ হচ্ছে মেরুন কালার, আর কালার কোডটা লিখলাম আমি সাপোজ হোয়াইট কালার। হ্যাঁ বলেন। হ্যাঁ, এটা কি আপনার যে সি প্লাস প্লাস এর মতো একটা কল দিয়ে আপনার অ্যাট্রিবিউটস গুলো ঢুকা দিতে হবে নাকি? একদম সেম না, কিছুটা মিল আছে, একদম সেম না, কিছুটা মিল আছে। ওকে, এটা এত কঠিন না, এটা জাস্ট একটু মাথায় রাখেন তাহলে হয়ে যাবে। সি প্লাস প্লাস তো আপনি অনেক ভিতরে চলে গেছেন, এতটা কঠিন না, ঠিক আছে? সো এখানে দেখেন আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম আর কালার কোডে আমি হোয়াইট কালারটা চেঞ্জ করলাম, ঠিক আছে? সো দেখেন আমি এখানে কি করলাম, H1 ট্যাগকে ফার্স্টে কল করলাম, কল করে এখানে আমি H1 ট্যাগের প্রপার্টি দিলাম ব্যাকগ্রাউন্ড কালার, মানে এটা ব্যাকগ্রাউন্ডে আমি একটা কালার দিলাম মেরুন, আর কালার কোড হিসাবে আমি একটা হেক্সাডেসিমাল কালার, হোয়াইটের হেক্সাডেসিমাল কোড হচ্ছে 6টা F। এগুলো কোথায় পাবেন আমি একটু পরে দেখাই দেবো, এই কালার কোডগুলো আপনি কোথায় পাবেন। খুব ইজি, CSS কালার, এটা আপনার সার্চ দিলে আপনি কালার কোডগুলো পেয়ে যাবেন। এগুলো আপনার মুখস্থ করতে হবে না, জাস্ট দেখে দেখে বসাবেন এবং একটা সময় বসাতে বসাতে আপনার মুখস্থ হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে ইনলাইন CSS এবং ইন্টারনাল CSSটা বুঝতে পেরেছেন? কোন পার্টটা বুঝেন না আজিম বলেন? ভাইয়া ওই যে স্টাইলের ভিতরে কেন আমরা আবার H1 টাকে লিখলাম, ওই পার্টটা বুঝিনি। আচ্ছা দেখেন, ইনলাইন CSS এ আমি কিন্তু ডাইরেক্ট ট্যাগের ভিতরে গিয়ে লিখছি, তাহলে এখানে আর আমাকে বলে দিতে হচ্ছে না কোন ট্যাগের এগেইনস্ট আমি CSS করবো, কারণ আমি ট্যাগের ভিতরে যেয়ে লিখছি। তো এটা বুঝাই যাচ্ছে যে এই ট্যাগকে আমি CSS দিতে চাচ্ছি। আর ইন্টারনাল CSS এ যখন আমি স্টাইল অ্যাট্রিবিউটটাকে ট্যাগ হিসেবে ইউজ করবো, তো এখানে তো অবশ্যই আমাকে বলে দিতে হবে কোন ট্যাগটাকে আমি CSS করতে চাচ্ছি। দ্যাটস ওয়াই এখানে আমি বলে দিয়েছি H1 ট্যাগটাকে আমি CSS করতে চাচ্ছি। ক্লিয়ার? ও তার মানে কি ওইখানে ওই H1 ট্যাগের যে ইয়েটা আছে ওই স্টাইলের মাঝখানে ওইখানে জাস্ট এই যে কালার বা যেগুলি খালি ওইটা ওই জিনিসগুলি ইনক্লুড করবো, বাট যে জিনিসটা লিখবো ওইটা হচ্ছে বডির ওইখানেই থাকবে। হ্যাঁ, এখানে জাস্ট ট্যাগগুলো থাকবে, এটাকে কল করে আমাকে CSS-টা দিতে হবে। দ্যাটস ইট। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ওইখানে জাস্ট ওই যে কালার চেঞ্জ করব বা টেক্সট চেঞ্জ করব ওইটা হচ্ছে ওই ট্যাগের ভিতরে, স্টাইল ট্যাগের ভিতরে করব। ওকে, হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন, ইনলাইন CSS এ আপনি ট্যাগের ভিতরে করবেন, আর ইন্টারনাল CSS এর ভিতরে CSS এ আপনি স্টাইল ট্যাগের ভিতরে কোডটাকে কল করে করবেন, ট্যাগটাকে কল করে করবেন। ক্লিয়ার? জি। ওকে, সো আমরা দুইটা জিনিস দেখলাম, স্টাইল ট্যাগ। এখন মনে করেন এই H1 ট্যাগটাকে আমি নিচে কপি করলাম, কপি করে আবার বসাইলাম, বসে এখানে রিলোড দিলাম। তাহলে আচ্ছা, এখানে কোন একটা মিস্টেক করছি আমরা, দেখি কোথায়। আচ্ছা, এই জিনিসগুলো আমরা একটু কমেন্টিং করে দিই, আদারওয়াইজ এগুলো নিচে লেখা চলে আসে। ওকে, তাহলে এবার দেখেন আমার উপরেও H1 ট্যাগ আছে, নিচেও H1 ট্যাগ আছে, বাট আমার দুই জায়গায় কি সেম CSS পেয়েছে, তাই না? সেম ডিজাইন পেয়েছে H1 ট্যাগের। কারণ হচ্ছে আমি H1 ট্যাগে বলে দিছিলাম H1 ট্যাগের ব্যাকগ্রাউন্ড কালার এবং কালার দুইটাই কি থাকবে, এই প্রপার্টিটা পাবে H1 ট্যাগে। তাহলে এখন আমার ডিজাইনে এমনও তো হতে পারে উপরের H1 ট্যাগে একটা কালার বা পাবে, নিচের H1 ট্যাগে আরেকটা কালার পাবে। তাহলে আমি কি করব বলেন? এনি আইডিয়া? জ্যোতি আক্তার, স্টাইল যখন আপনি হেড ট্যাগের ভিতরে রাখবেন তখন স্টাইলটা হেড ট্যাগে স্টাইল ট্যাগ হিসেবে কাজ করবে, আর যখন আপনি ইন্টারনালি ইউজ করবেন তখন ট্যাগ হিসেবে কাজ করবে। আর যখন আপনি CSS এ মানে HTML ট্যাগের ভিতরে রাখবেন তখন সেটা অ্যাট্রিবিউট হিসেবে কাজ করবে। এটা মাথায় রাখবেন, তাহলে হবে। বলেন।
বলছিলাম যে যখন আমরা আলাদা আলাদা স্টাইল দিতে যাব তখন আমরা ডিপ ইউজ করে ক্লাস ইউজ করে তখন তার ক্লাসের দ্বারা কল করলে ভালো, মানে আলাদা আলাদা করা যাবে। ভেরি গুড। আচ্ছা, এটাই আমি বলতে চেয়েছিলাম। এই যে আমি যখন H1 ট্যাগ এখানেও কল করলাম, এখানেও কল করলাম, এখন দুইটাকে ডিফার কিভাবে করবো? আপনারা হয়তো বলতে পারেন ভাইয়া এখানে আমি সেই স্টাইল অ্যাট্রিবিউটটা কল করে এখানে আমি আলাদা একটা সিএসএস করলাম, আর নিচে এখানে স্টাইল অ্যাট্রিবিউট অ্যাড করে এখানে আমি আলাদা। বাট আমি তো বলেছি আমি ইনলাইন সিএসএস করবো না, আমি এদের ইন্টারনাল নাহলে এক্সটার্নাল সিএসএস করবো। আর ঠিক তখনই আমাকে এই সুযোগগুলো দেওয়ার জন্য দুইটা নতুন ট্যাগ এসেছে যেগুলোকে বলা হয় ডিপ এবং স্প্যান ট্যাগ। মাথায় রাখবেন, HTML এ 2003 সালের আগ থেকে HTML এ যখন মানে HTML এ টেবিল ট্যাগ ইউজ করে ওয়েবসাইটটাকে ডিজাইন করা হতো, বাট যখন 2003 পরে 2009 সালে যখন ডিপ এবং স্প্যান ট্যাগ আসে তখন এই ডিপ এবং স্প্যান ট্যাগ ইউজ করে HTML এটাকে আরও একটু বেটার আউটলুক দেওয়া যাচ্ছে। সো আমি এখানে তাহলে ডিপ এবং অ্যাট্রিবিউট ইউজ করবো, বাট ডিপ এবং স্প্যান ভাই ট্যাগ। আমার একটা কথা ছিল হ্যাঁ বলেন। ভাই, আপনার ডিভ এবং স্প্যানের মধ্যে কেমন আপনার ডিফারেন্টটা কি একটু বলতে পারবেন? আমাকে তো ক্লাসটা শেষ করতে দিতে হবে, আমি প্রত্যেকটা টপিকস আসবো, তারপর আমি যখন কোশ্চেন বলবো তখন কোশ্চেনগুলো করলে বেটার হবে। আমি তো ক্লাস শেষ বলিনি, তাই না? ওকে ভাই। হ্যাঁ, ওকে। তার আগে এই যে ডিভ এবং স্প্যান ট্যাগ আমি তো ইউজ করবো, তার আগে আমাকে একটা জিনিস বলতে হবে, এই দুইটা জিনিসকে ডিফার করার জন্য আমাকে একটা কি করতে হবে, ক্লাস অথবা আইডি কল করতে হবে। সো আমি এখানে এসে একটা ক্লাস কল করতে পারি, ক্লাস হেড 1। আপনি যখন কোনো একটা ট্যাগে ক্লাস কল করবেন একটা জিনিস মনে রাখবেন, ক্লাসটা অবশ্যই স্মল লেটারে হতে হবে। এটাকে আপনি ক্যাপিটাল লেটারে ইউজ করলে যে কাজ করবেন না এমনটা না, ক্যাপিটাল লেটার আপনি ইউজ করতে পারেন, বাট ক্যাপিটাল লেটারে যখন আপনি ইউজ করবেন তখন একটা জিনিস আপনি মাথায় রাখবেন, ক্যাপিটাল লেটারে ইউজ করলে স্মল লেটার ইউজ করাটা হচ্ছে স্ট্যান্ডার্ড রুলস। আপনি স্মল লেটারেই ক্লাসটা কল করবেন। এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন, এই একের অধিক যদি আপনার ক্লাসের ওয়ার্ড হয়, লাইক হচ্ছে হেড 1 হেড 2 হেড 3 হয়, তখন দুইটা জিনিসকে অ্যাড করবেন মাঝখানে একটা ড্যাশের মাধ্যমে। আপনি এখানে ইচ্ছা করলে আন্ডারস্কোর ইউজ করতে পারেন। হ্যাঁ, মনে করেন আপনি হেড 1 দিলেন, এটার মাঝখানে আপনি আন্ডারস্কোর ইউজ করতে পারেন, বাট আন্ডারস্কোর ইউজ করবেন না, আপনি ড্যাশ ইউজ করবেন। এটা স্ট্যান্ডার্ড রুলস, দুইটাই করতে পারেন, বাট আপনি আন্ডারস্কোর ইউজ করবেন না, ড্যাশ ইউজ করবেন। এটাগুলো সেকেন্ড রুলস। থার্ড হচ্ছে আপনি এখানে কোনো নাম্বার ইউজ করবেন না, 1 2 3 এগুলো ইউজ করবেন না, আপনি জাস্ট ওয়ার্ডে লিখবেন আপনার ক্লাসের নামটা। বুঝতে পেরেছেন ক্লাস নেম কিভাবে কল করবেন? হ্যাঁ, স্পেস দিবেন না, দুইটা জিনিসের মাঝখানে স্পেস দিলে আপনার কল করতে একটু প্রবলেম হতে পারে। সো এই দুইটা জিনিসের মাঝখানে আপনি ড্যাশ দিয়ে এটাকে অ্যাড করে দেবেন। ওকে, এবার আপনি মনে করেন এই হেড 1 ট্যাগটাকে আপনি ক্লাস কল করলেন। হ্যাঁ, আর এখানে আপনি আরেকটা ক্লাস কল করেন, ক্লাস হেড মনে করেন নিউ কিছু একটা করলেন। সো আপনার এখানে এবার আমি যদি রিলোড দেই, দুইটাই সেম আসতেছে, তাই না? সো আমি এখানে একটা কাজ করি, এই জিনিসটাকে রিমুভ করে দেই, এটা কেটে দেই। সো এবার চলে গেছে। এবার আমি চাচ্ছি এখানে এই হেড 1-এ আমি একটা প্রপার্টি ইউজ করতে। সো প্রপার্টি ইউজ করলাম, আর এই নিচে আমি একটা প্রপার্টি ইউজ করব। সো এটার ক্ষেত্রে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিলাম সাপোজ সায়ান কালার, আর কালার কোড দিলাম আমি ব্ল্যাক কালার। হ্যাঁ, এটা হচ্ছে ব্ল্যাক কালারের হেক্সাডেসিমাল কোড 161616। সো দেওয়ার পরে রিলোড দিলাম। কোনো চেঞ্জ কি আসছে? কোনো চেঞ্জ আসছে? আসে নাই। কারণ আপনি যখন কোনো একটা ক্লাস কল করবেন, এই ক্লাসটা আপনার নিজের দেওয়া, তাই না? ক্লাসটা আপনার নিজের দেওয়া। সো আপনি যখন কোনো একটা ক্লাস কল করবেন তখন আপনাকে অবশ্যই একটা কি করতে হবে, ক্লাসের আগে একটা ডট সাইন দিতে হবে। ডট সাইনটা দেন, এবার এটা চলে আসছে। আর আপনি সেম কাজটা এখানেও করতে পারেন, বাট এটা আপনি ক্লাস না দিয়ে যদি আইডি কল করেন, সাপোজ আইডি হিসেবে দিলেন, রিলোড দিলাম, আসলো না। আইডির আগে আপনাকে কি করতে হবে, একটা হ্যাশ সাইন ইউজ করতে হবে। আসছে? দুইটাই কি আসছে? এবার তাহলে আপনাদের নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্লাস অ্যান্ড আইডি, তাই না? এবং ইন্টারভিউ বোর্ডে ওয়েবসাইট ডিজাইনার হিসেবে, ফ্রন্ট এন্ড ডিজাইনার হিসেবে, ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে যখনও কোনো পরীক্ষা বা ইন্টারভিউ বোর্ডে যাবেন, ফার্স্ট কোশ্চেনটা হবে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ক্লাস অ্যান্ড আইডি। আপনি যদি বলেন ক্লাসের আইডির মধ্যে ডিফারেন্স হচ্ছে ক্লাসের আগে ডট দিতে হয়, আইডির আগে হ্যাশ দিতে হয়, তখন আপনাকে বলবে ইন্টারভিউয়ার হ্যাঁ ডট আর হ্যাশ, এটা কি ডিফারেন্স?
তখন আপনি কি অ্যান্সার দেবেন? আপনি বলবেন যে তাহলে সিএসএস এ আপনি এইভাবে অ্যান্সারটা দিবেন। ক্লাস আর এবং আইডির মধ্যে ডিফারেন্সটা হচ্ছে ক্লাস হচ্ছে একটা, মনে করেন আপনার ক্লাস আপনি রিপিটেড ইউজ করতে পারবেন, বাট আইডি আপনাকে একবার ইউজ করতে হবে। আইডিটা হচ্ছে ইউনিক। ইন সিএসএস দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ক্লাস অ্যান্ড আইডি, বাট হোয়েন এভার উই ইউজিং জাভাস্ক্রিপ্ট বা তখন আপনাকে ক্লাস এবং আইডির মধ্যে ডিফারেন্সটা হচ্ছে আপনি জাভাস্ক্রিপ্টে কোনো একটা এলিমেন্টকে যখন কল করবেন তখন তাকে গেট এলিমেন্ট বাই আইডি হিসেবে আপনাকে কল করতে হবে। সো সিএসএস এ আপনার ডিফারেন্সটা আপনি পাবেন না, বাট জাভাস্ক্রিপ্টে আপনি ডিফারেন্সটা বুঝবেন, কারণ আইডি হচ্ছে একটা ইউনিক। মনে করেন আপনাদের এই ব্যাচের নাম হচ্ছে সিটিজি অনলাইন 115। সো সিটিজি অনলাইন 115 এটা হচ্ছে আপনাদের একটা ক্লাস গ্রুপের নেম। সো সিটিজি অনলাইন 115 আমি যখন বলবো তখন হচ্ছে আপনাদের সবাইকে মিন করছে, বাট আমি স্পেসিফিক যদি বলি নূরকে মিন করছি তাহলে তাকে শুধু মিন করছি। তার মানে এই নূর হচ্ছে তাকে আমি আইডি ধরে কল করছি, আর সিটিজি 115 তাকে আমি ক্লাস ধরে আপনাদের সবাইকে মিন করছি। জিনিসটা কি ক্লিয়ার? তো এটা আরেকটু বোঝার জন্য আপনারা একটু গুগল করে ফেলতে পারেন, হোয়াট ইজ দ্য, আমি তো বাংলায় বলছি ইন্টারভিউ। হ্যাঁ বলেন। তাইলে ভাই ক্লাস কল করতে গেলে ডট ইউজ করতে হবে, আর আইডি কল করতে গেলে হ্যাশ ইউজ করতে হবে। হ্যাঁ এটাই রুল। এটা রুল, বাট আপনাকে বলতে হবে এটা রুলটা তো আমার, এটা আমি লিখবো, বাট এটা ডিফারেন্সটা আমি কোথায় পাবো এটা আপনাকে বলে দিতে হবে। তো আমি যেভাবে বুঝে আপনাদেরকে বলছি সেভাবে যদি বুঝে আসতে পারেন তাহলেই হবে। ওকে ওকে ওকে। সো আপনারা তাহলে কি করবেন, আমি তো আপনাদেরকে একটা ডিফারেন্স বলছি, আপনারা এর পাশাপাশি একটু গুগল করে যাবেন এই যে ডিফারেন্স বিটুইন আইডি এন্ড ক্লাস। সো বাট এখানে হয়তো ম্যাক্সিমাম টাইপের আপনারা দেখতে পারবেন যে ডট অ্যান্ড হ্যাশ, বাট আপনাকে স্পেসিফিক বলতে হবে ক্লাস আমি রিপিটেড ইউজ করতে পারি, বাট আইডি আমি শুধুমাত্র একবারই ইউজ করতে পারবো। আইডিটা হতে হবে ইউনিক। আইডি আমি যখন কাউকে একবার আইডি কল করব সেই আইডি আমি আর রিপিট করতে পারবো না, এবং এটা ডিফারেন্সটা আমি যখন জাভাস্ক্রিপ্টের ডম এলিমেন্টে যাব তখন আর একটু ইজিলি আপনারা বুঝতে পারবেন গেট এলিমেন্ট করলে আইডিটাকে আমি কল করব। ক্লিয়ার? কোনো কনফিউশন আছে? ওকে। হ্যাঁ, একটা দেখানো যাবে যে একটু আইডি কল করলে মানে আইডি একবারই কল করা যাবে, দুইবার কল করতে গেলে এরর আসবে বা এরকম ডেফিনেটলি দেখতে পারবেন, অবশ্যই দেখতে পারবেন। যখন আমি একটা মেনু ডিজাইন করব তখন দেখবেন আইডি যদি আমি দুইবার কল করি মেনুটা কাজ করবে না। বুঝতে পারছেন? ও আচ্ছা। ওকে ওকে। সো এই পর্যন্ত তাহলে আমাদের ক্লাস এবং আইডির মধ্যে আমরা ডিফারেন্সটা বুঝলাম, এবং আমরা ইনলাইন সিএসএস এবং ইন্টারনাল সিএসএস এর মধ্যে ডিফারেন্সটা বুঝলাম। এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? ডিফারেন্স বিটুইন ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, ডিফারেন্স বিটুইন ক্লাস এন্ড আইডি? নো কনফিউশন। ওকে। সো এবার আমি চলে যাব, এগুলো সব বাদ দেই, এই কোনোটা আমার কাজে লাগবে না। জাস্ট একটু আপনাদের সাথে থিওরি নিয়ে আলোচনা করলাম। হ্যাঁ, কন্ট্রোল এস সেভ। আমি মেনলি ইউজ করব কোনটা? আমি মেনলি ইউজ করব এক্সটার্নাল সিএসএস। এক্সটার্নাল সিএসএসটা কীভাবে প্রকাশ করে? এক্সটার্নাল সিএসএসটা প্রকাশ করে হচ্ছে লিঙ্কের মাধ্যমে। লিঙ্ক রিলেশন হচ্ছে স্টাইল শিট, টাইপ হচ্ছে টেক্সট/সিএসএস, আর এইচআরইএফ হচ্ছে হাইপার রেফারেন্স লিঙ্কটা আপনাকে এখানে প্রোভাইড করতে হবে। সো এক্সটার্নাল সিএসএস প্রকাশ করার আগে আপনাকে অবশ্যই একটা সিএসএস ফাইল বা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। এই ফোল্ডারের ভিতরে এসে আপনাকে একটা ফাইল ক্রিয়েট করতে হবে। এই ফাইলের নাম হবে style.css। একটা জিনিস মনে রাখবেন, এটার নাম style.css, index.css, যা মন চায় দেন, বাট এক্সটেনশনটা হবে সিএসএস। এটা জাস্ট মাথায় রাখবেন। সো বেসিক হিসেবে আমরা style.css হিসেবে নামটা দিলাম। ক্লিয়ার কিভাবে একটা এক্সটার্নাল সিএসএস ফাইল ক্রিয়েট করবেন? ওকে। সো আমি আমার সিএসএস ফোল্ডারের ভিতরে এক্সটার্নাল সিএসএস এ চলে যাই। গেলাম, এখানে এসে এবার এই সিএসএস ফাইলটা কি কাজ করতেছে কিনা এটা আমাকে বলতে হবে। সো আমার এই ফাইলটা আছে সিএসএস ফোল্ডারের ভিতরে, এবং ফাইলের নাম হচ্ছে style.css। সো এখানে এসে আমি একটু চেক করি যে কাজ করতেছে কিনা। হ্যাঁ, হুররে, ইটস CSS file is working now। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আমি আমার প্রজেক্ট ফোল্ডারে চলে আসি, রিলোড দিলাম, এখান থেকে আমি ভিউ পেজ সোর্সে যাই, css/style.css এ ক্লিক করলাম, লেখাটা আসতেছে হুররে CSS ফাইল ইজ ওয়ার্কিং। সো এভাবে চেক করে নেবেন আপনি যে এক্সটার্নাল CSS ফাইলটা লিঙ্ক আপ করেছেন আপনার প্রজেক্ট রুট ডিরেক্টরির সাথে, সেই ডিরেক্টরিটার সাথে কি এটা কাজ করছে কিনা এভাবে আপনি একটু চেক করে নিতে পারেন। যদি আমার এখানে দেখেন কোনো কারণে আমি যদি ভুল করি, সাপোজ এখানে আমি যদি ফোল্ডারের নাম বা স্পেলিং মিস্টেক করি, এখানে সাপোজ আমি styles.css দেই, তারপর এখানে এসে আমি রিলোড দেই,
ক্লিক করি দেখবেন লেখা আসবে ইওর ফাইল কুডন্ট বি অ্যাক্সেসড, কারণ হচ্ছে আমার এখানে আমার সিএসএস ফাইলের যে নামটা ছিল সেই নাম অনুযায়ী আমি ডিরেক্টরিটা দেইনি, দ্যাটস এটা কাজ করতেছে না। সো আপনি যদি কোনো স্পেলিং মিস্টেক করেন তাহলে কিন্তু কাজ করবে না, ক্লিয়ার? বা ডিরেক্টরির পাথটা যদি ভুল করেন কাজ করবে না, ঠিক আছে? চেক করে নেবেন এভাবে, এই যে রাইট ক্লিক করে ভিউ পেজ সোর্স, অথবা আপনি এখান থেকে কন্ট্রোল ইউ ক্লিক করলেও কিন্তু ভিউ পেজ সোর্সে চলে যেতে পারেন, আর কন্ট্রোল আই ক্লিক করলে আপনি কনসোলে চলে যাবেন। আচ্ছা, এটা বাদ দিয়ে পড়তে ওকে। সো এই জিনিসটা আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, আরেকজন একটু একটা এক্সাম্পল চাচ্ছিলেন, যদি এক্সাম্পলটা এখন মাথার উপর দিয়ে দিবে যাবে, তারপর আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, হেড না বুঝলে জাস্ট স্কিপ ইট। এই যে এখান থেকে আমি দিব ডকুমেন্ট গেট এলিমেন্ট বাই আইডি, এর ভিতরে আমি লিখব হেড 1। এই যে দেখেন আমার হেড ট্যাগটা কল করার সাথে সাথে এই কলটা চলে আসছে। শুধু তাই না, এখানে আমি যদি যা এটার ভিতরে HTML-টাকে যদি আমি অ্যাক্সেস করতে চাই, এই যে দেখেন এখানে আমি HTML লাইনটাও অ্যাক্সেস করতে পারবো। সো এখানে আরও অনেক কিছু করা যায়, এগুলো এখন মাথার উপর দিয়ে যাবে। জাস্ট একজন দেখতে চাইছেন যে এই জিনিসটাকে আসলে কিভাবে গেট করে, এটা আর কি একটু দেখানো, দ্যাটস ইট, আর এছাড়া আর কিছু না। ওকে, বাট এটা মাথার উপর দিয়ে গেলে জাস্ট স্কিপ ইট, দ্যাটস ইট। ওকে, সো স্টাইল ডিসঅর্ডার সিএসএস-এ আসলাম, ভেরি গুড, চলে আসলাম, আমাদের মোটামুটি এইটুকু ক্লিয়ার। এখন আমি এখানে আসার পরে দেখেন এই যে হ্যালো ওয়ার্ল্ড, হেডিং ট্যাগ, লরেম ইপসাম, প্রত্যেকটা HTML-এর ট্যাগ আমি দেখতে পাচ্ছি, তাই না? তীর্থচন্দ্র আপাতত এটা ভুলে যান, জাভাস্ক্রিপ্ট ক্লাসে দেখাবো না এটা। হ্যাঁ, এটা হচ্ছে আপনার কোনো একটা আইডি যদি কল করেন তাকে কিভাবে আপনি অ্যাক্সেস করতে পারেন ডমের মাধ্যমে, তারা এটা তখন আপনার এই জিনিসটা, যারা একটু সিএসসি ব্যাকগ্রাউন্ডের আছেন তারা হয়তো একটু বুঝতে পারতেছেন, বাকিরাদের মাথার উপর দিয়ে গেছে, প্রবলেম নাই। আপনাদের প্রোগ্রামিং ক্লাস আমি নেব, তো সো ওটা শিখাই তারপর আপনাদেরকে এইটুকু পর্যন্ত আনবো, এবং আমি ট্রাই করবো আপনারা সবাই যেন শিখতে পারেন প্রোগ্রামিং। ওকে, আচ্ছা, সো এখানে আসেন, এখানে আসার পরে দেখেন H2 H1 ট্যাগ, তারপর হচ্ছে P ট্যাগ, H1 ট্যাগ, এই প্রত্যেকটা ট্যাগ আমি দেখতে পাচ্ছি, তাই না? সো এই প্রত্যেকটা ট্যাগ দেখার পরে দেখেন এদের উপরে নিচে একটা বাই ডিফল্ট স্পেস আছে, তাই না? একটা বাই ডিফল্ট স্পেস কি আমি দেখতে পাচ্ছি এদের প্রত্যেকটা উপরে নিচে? ওকে, সো আমি যখন ক্লায়েন্ট প্রজেক্ট করবো বা আমি যখন নিজের মতো করে ডিজাইন করব, আমি যখন অ্যাজ এ ডিজাইনার একটা বোর্ডের ডিজাইন করতে চাই, আমি কি করি? ফার্স্টে ওই আমার ডাস্ট বোর্ড দিয়ে আমি পুরোটা ক্লিন করি, তারপর মনের মাধুরী মিশিয়ে ডিজাইন করি। আমি কি চাইবো ওইখানে কেউ আমাকে বলে দেবে এই জায়গায় একটু স্পেস রাখতে, ওই জায়গায় একটু স্পেস রাখতে, এরকম রুলস দিলে তো আমি আমার মনের মাধুরী মিশিয়ে ডিজাইন করতে পারবো না, তাই না? সো আমি এই জিনিসটাকে ঠিক করে ফেলার জন্য কি করতে পারি? এখানে এসে আমি একটা কাজ করতে পারি, এই যে H1 ট্যাগ আছে, H2 ট্যাগ, এই স্পেসগুলোকে বলা হয় মার্জিন এবং প্যাডিং। আপাতত মার্জিন প্যাডিং কি না বুঝলেও হবে, জাস্ট মনে রাখেন মার্জিন প্যাডিং হচ্ছে স্পেস, জায়গা খালি, এটুকু মনে রাখেন। সো আমি H1 ট্যাগ নিলাম, এখানে এসে আমি বললাম মার্জিন 0 পিক্সেল, দেওয়ার পরে রিলোড দিলাম, দেখেন একটু জায়গা চলে গেছে। তারপরে নিচে এসে আমি বললাম পি ট্যাগে, দেখেন আমি যখন style.css-এ আসবো তখন কিন্তু আমাকে নতুন করে আর স্টাইল ট্যাগটা কল করতে হবে না, কারণ আমি আসি style.css ফাইলে, তাহলে কি আর আমাকে বলতে হবে এটা স্টাইল ট্যাগে? তখনকার আমার স্টাইলটাকে কল করা দরকার আছে? আমি তো বলেই দিচ্ছি এটা একটা স্টাইল শিট। বাট আমি যখন HTML-এ থাকতাম তখন আমাকে স্টাইল ট্যাগটা কল করতে হইতো, কারণ আমাকে বুঝাইতে হইতো এটা স্টাইল শিটের ভিতরে কাজ করবে। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? ওকে, সো এখানে আমি আসলাম, তারপর এসে এখানে আমি পি ট্যাগের এখানেও আসলে লিখলাম মার্জিন 0 পিক্সেল, তারপরে আছে কি H2 ট্যাগ, এখানেও আমি লিখলাম H2 ট্যাগ মার্জিন 0 পিক্সেল দিলাম, রিলোড দিলাম। মোটামুটি আমার আগে থেকে কি জায়গাগুলো যে একটা ডিফল্ট স্পেস ছিল সেই স্পেসটা কি এখন আছে? চলে গেছে না? ওকে,
অনলাইনে ক্লাস নিচ্ছি, দয়া করে একটু রেসপন্স করবেন। ওকে, সো এখন আমার এখানে যদি মনে করেন 2000 কোড থাকে, মনে করেন S3, মনে করেন অ্যাঙ্কর ট্যাগ, মনে করেন হাজার হাজার ট্যাগ আছে। আমার পক্ষে তো এতটা মানে, তাহলে আমাকে কি করতে হবে, এখানে আসতে হবে S3, তারপর আসতে হবে H4, তারপর আসতে হবে H6, তারপর এইভাবে আমাকে সব ট্যাগ কল করতে হবে। বাট আমি আগেই প্রথম ক্লাসে বলছি আমি কোড করব কম, আউটপুট পাবো বেশি, আমার ইন্টেনশনটা থাকবে এটাই। তাহলে আমি একটা কাজ করতে পারি, এখানে এসে আমি কমা দিতে পারি, কমা S2 ট্যাগ, কমা P ট্যাগ, কমা H4 ট্যাগ, যা আছে সবাইকে আমি এরকম কমা কমা দিয়ে দিলাম, রিলোড দিলাম। তাহলে কি আসছে? তাহলে কি আমাকে আর আগের মতো এত কিছু লিখতে হচ্ছে না। তারপরেও দেখেন এই যে এরকম H2, H4, H6, তারপর হচ্ছে আবার হচ্ছে ইমেজ ট্যাগ, তারপর হচ্ছে আর কি ট্যাগ আমরা শিখছি গত ক্লাসে, আরও অনেক ট্যাগ শিখছি, UL ট্যাগ। সো এরকম লিখতে হলো, তারপরেও তো আমাকে কোড কম করতে হচ্ছে না এরকম, তাহলে আমাকে এরপরও আরও অনেক কোড করতে হচ্ছে, তাই না? সো আমি এত কোড করব না, আমি জাস্ট সিম্পলি একটা কাজ করে ফেলতে পারি, এই স্টার দিলাম, শেষ, ডান। আমার যত স্পেস ছিল, প্যাডিং, মার্জিন যা আছে সব, যত S2 ট্যাগ থেকে শুরু করে বডি ট্যাগ যা আছে সবার মার্জিন 0 পিক্সেল হয়ে গেল। এই স্টার সাইনটাকে বলা হয় ফুল ওয়েবসাইটের বডি। ক্লিয়ার? তাহলে কি আমার এত লিখতে হচ্ছে, এত কোড করতে হচ্ছে? জাস্ট একটা সিঙ্গেল লাইনে আমি আউটপুটটা পাচ্ছি। হ্যাঁ বলেন ভাইয়া, আপনার স্টারটা কি আপনার শুধু হেডিং এর জন্য নাকি আপনার সবগুলোর জন্য, সব ট্যাগের জন্য? সব ট্যাগ, যত ট্যাগ আছে HTML এর এখানে। ওকে, সো ফার ক্লিয়ার এভরিওয়ান? ওকে, সো এটুকু যদি ক্লিয়ার হন, এবার আসেন আপনারা হয়তো এবার কনফিউজ, এখানে মার্জিন কেন লিখলাম, প্যাডিং কেন লিখলাম না, বা প্যাডিং কখন লিখবো, মার্জিন কখন লিখবো, বা মার্জিন কি প্যাডিং কি, কনফিউজড, রাইট? সো এই কনফিউশন থেকে আপনাদেরকে আমি দূর করে দিচ্ছি। কনফিউশন থেকে দূর করার জন্য আমি একটা কাজ করে এখানে আসলাম, এসে এই P ট্যাগকে কল করলাম, P ট্যাগে আমি কল করে এখানে আমি চারপাশে একটা বর্ডার দিব। হ্যাঁ, আপাতত একটা বর্ডার দিব, বর্ডারটা দিলাম 1 পিক্সেল, মানে বর্ডারের পুরুত্বটা হচ্ছে 1 পিক্সেল, আর বর্ডারটা আমি রাখলাম সলিড মানে হচ্ছে চারপাশে একটা মোটা দাগ থাকবে। আর এই বর্ডারের কালারটা আমি আপাতত একটা ব্ল্যাক কালার ইউজ করলাম। করার পরে আমি এখানে রিলোড দেই, আসছে চারপাশে একটা বর্ডার আসছে P ট্যাগের চারপাশে। তীর্থচন্দ্র ক্লাসে কি ছিলেন? স্টারটা দিয়েছি, আমার HTML এর যত ট্যাগ আছে সবার ক্ষেত্রে মার্জিন 0 হয়ে গেলে তাহলে বাই ডিফল্ট প্রত্যেকটা এলিমেন্টের যে একটা স্পেস ছিল সেই স্পেসটা রিমুভ হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমি স্টার সাইনটা ইউজ করেছি। ওকে, সো এখানে আমার একটা বর্ডার চলে আসলো, তাই না? এবার আমি একটা কাজ করি, এখান থেকে আমি রাইট ক্লিক করে ইন্সপেক্টে যাই। ইন্সপেক্টে যাওয়ার পর আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, আমার এখানে সব HTML এর ট্যাগ দেখাচ্ছে, আর এখান থেকে আমি যখন P ট্যাগে যাব তখন আমাকে এখানে CSS-টা দেখাচ্ছে, তাই না? এই যে দেখেন CSS। আমি এখানে ইচ্ছা করলে একটা কাজ করতে পারি, আমি এখানে তীর চিহ্নটা সিলেক্ট করতে পারি মাউসে, রাইট ক্লিক না লেফট ক্লিক করলাম, তারপর ক্লিক করে P ট্যাগে গেলাম, তাহলে আমার এখানে P ট্যাগটা চলে আসলো, এখানে চারপাশে বর্ডার একটা চলে আসলো। সো এই বর্ডারটা আসার পরে আমি যদি এটার ভিতরে একটা প্যাডিং ইউজ করি 25 পিক্সেল, তাহলে দেখেন এই P ট্যাগটা কি করছে, চারপাশে ভিতর থেকে জায়গা নিচ্ছে, তাই না? সে কি চারপাশে ভিতরে একটা 25 পিক্সেল জায়গা নিয়েছে। সো আমি যদি এই 25 পিক্সেলের জায়গায় প্রথমটা যদি আমি 25 পিক্সেল ইউজ করি, তাহলে সে টপ, রাইট, বটম, লেফট ক্লকওয়াইজ ঘড়ির কাঁটা অনুযায়ী নিবে। আমি যদি একটা কোড ইউজ করি চারপাশে নিবে, আমি যদি দুইটা কোড ইউজ করি তাহলে সে প্রথমটা নিবে টপ এবং বটম, এই যে দেখেন টপ এবং বটম, আর পরেরটা নিবে লেফট এবং রাইট। বুঝতে পারছেন? যদি আমি দুইটা কোড ইউজ করি, আর আমি যদি তিনটে কোড ইউজ করি তাহলে কি হবে দেখেন, মজার জিনিসটা একটু দেখেন। প্রথমটা হচ্ছে আমার টপে, পরেরটা হচ্ছে লেফট অ্যান্ড রাইট, আর লাস্টেরটা হচ্ছে আমার বটমে। এটা হচ্ছে আমার যদি আমি তিনটে ইউজ করি। আর আমি যদি চারটে ইউজ করি তাহলে কি হবে, প্রথমটা হচ্ছে টপ, পরেরটা হচ্ছে আমার রাইট, দেখেন রাইট থেকে সরে আসছে, রাইট থেকে ভিতরে জায়গা নিচ্ছে, তারপরটা হচ্ছে বটম, দেখেন বটম থেকে ভিতরে জায়গা নিচ্ছে, তারপরটা হচ্ছে লেফট, দেখেন লেফট থেকে ভিতরে জায়গা নিচ্ছে। তাহলে কি আমি বুঝতে পেরেছি এই চারটা পয়েন্ট কিভাবে কাজ করে? ক্লিয়ার?
তাহলে প্রথমটা কিসে কাজ করে? প্রথমটা কিসে কাজ করে? আমার যদি প্যাডিং একটা থাকে তাহলে কোথায়, কোন পাশে কাজ করবে এটা? যদি একটা থাকে তাহলে টপে, কানে ধরে রাখবো কিন্তু, ফুল চারপাশে টপ, রাইট, বটম, লেফট। যদি দুইটা থাকে মানে সবগুলাতে, আর যদি দুইটা থাকে তাহলে কোথায় কাজ করবে? প্রথমটা কাজ করবে টপ এবং বটম, পরেরটা কাজ করবে লেফট রাইট বা রাইট লেফট। আর যদি তিনটা থাকে তাহলে প্রথমটা কাজ করবে টপে, পরেরটা কাজ করবে লেফট রাইট, আর লাস্টেরটা কাজ করবে বটমে। আর যদি চারটা থাকে তাহলে চারটা চারপাশে কাজ করবে টপ, রাইট, বটম, লেফট। কখনো ভুলবেন? ওকে, সো আমি এটা করলাম, এই কোডটা আমি এবার কপি করে আমি আমার সিএসএস এ এখানে বসে দিই, কারণ আদারওয়াইজ আমি যদি রিলোড দেই, রিলোড দিলে চলে যাবে, তাই না? ওকে, আসলো। সো আমি প্যাডিং মোটামুটি বুঝলাম। এবার আসেন আমি মার্জিন। মার্জিন মানে হচ্ছে বাইরে থেকে জায়গা নেবে। আমি যদি মার্জিন 10 পিক্সেল দেই, দেখেন এই এলিমেন্টটা, পি এলিমেন্টটা, সে কিন্তু জায়গা ছেড়ে চলে আসছে, মানে বাইরে। প্যাডিং হচ্ছে ইনসাইড, মার্জিন হচ্ছে আউটসাইড। মার্জিন হচ্ছে বাইরে জায়গা নেবে, সে তার জায়গা থেকে সরে আসবে, আর প্যাডিং হচ্ছে সে তার জায়গায় থাকবে, চারপাশে জায়গা দেবে, মানে আশেপাশে সবার জমি দখল করবে। আর মার্জিন হচ্ছে তার মার্জিন দিলে সে চলে যাবে, ভেঙে যাবে আর কি, সে তার জায়গা জমি ছেড়ে চলে যাবে। ক্লিয়ার? আমি এবার যদি এখানেও মার্জিন সেম ইউজ করে 10 পিক্সেল ইউজ করা মানে হচ্ছে আমি চারপাশে ইউজ করলাম। আমি যদি দুইটা ইউজ করি তাহলে হচ্ছে প্রথমটা হচ্ছে আমার কি হবে? প্রথমটা হচ্ছে আমার টপ, বটম, এবং পরেরটা হচ্ছে আমার লেফট রাইট। তারপর সেমভাবে যদি আমি তিনটে ইউজ করি তাহলে প্রথমটা হচ্ছে আমার টপ, প্রথমটা হচ্ছে টপ, পরেরটা হচ্ছে লেফট রাইট, তারপরটা হচ্ছে বটম। আর আমি যদি চারটা ইউজ করি তাহলে হচ্ছে প্রথমটা হচ্ছে টপ, পরেরটা হচ্ছে রাইট, তারপরটা হচ্ছে বটম, তারপরটা হচ্ছে লেফট। আই হোপ আজকের পর থেকে আর ভুলবেন না এই জিনিসগুলো। এনি কনফিউশন মার্জিন এবং প্যাডিং? সো বাইরে জায়গা, আউটসাইড, ইফ আই ওয়ান্ট টু টেক আউটসাইড স্পেস, কি ইউজ করবো, প্যাডিং না মার্জিন? and inside ওকে, জিজ্ঞাসা করবো ক্লাসের মাঝখানে। অফলাইন ক্লাস হইলে মোটামুটি আমি কানে ধরে রাখি, সো এখানে তো কানে ধরাতে পারতেছি না, দেখে অন্য কোনোভাবে পানিশমেন্ট দেওয়া যায় কিনা। ওকে, সো এভাবে গেলাম, style.css গেলাম, এই বডিটাকে গেলাম। এবার আমি হচ্ছে নেক্সট, এবার আমি কিছু কাজ করব। এই যা যা শিখলেন তা নিয়ে আর একটু কাজ করি। এই জিনিসগুলো সব হচ্ছে আমি একটা কাজ করি। এবার আমি একটা কাজ করব, সেটা হচ্ছে জিনিসটা আমি একটা ডিবের ভিতরে নিই। ডিব নিলাম, এই জিনিসগুলো আমরা একটা ডিবের ভিতরে নেব। হ্যাঁ, অ্যালাইনমেন্টটা ঠিক করি। ওকে, জাস্ট অ্যালাইনমেন্ট ঠিক করবেন কিভাবে? এই যে দেখেন, এই জিনিসটা আপনি নিতে চাচ্ছেন, এটার নিচে জাস্ট এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে একটা ট্যাব বাটনে ক্লিক করবেন তাহলে। আর যদি আগের অবস্থায় ফেরত যেতে চান, শিফট চেপে ট্যাব বাটন ক্লিক করবেন, দ্যাটস ইট। এভাবে আপনি অ্যালাইনমেন্ট করতে পারবেন। আচ্ছা, এটুকু তো আমরা দেখলাম, রিলোড দেই, এই হচ্ছে বর্তমান অবস্থা। এখন ডিপ জিনিসটা কি? ডিপ জিনিসটা এসেছে ডিভিশন থেকে। মনে করেন ডিভিশন মানে কি? ডিভিশন মনে করেন আপনি রাজশাহী একটা ডিভিশন, ঢাকা একটা ডিভিশন, খুলনা একটা ডিভিশন, বগুড়া একটা ডিভিশন, চিটাগাং একটা ডিভিশন বা চট্টগ্রাম একটা ডিভিশন। এই ডিভিশনগুলো মানে হচ্ছে প্রত্যেকটা ডিভিশন তার জায়গা নিয়ে সে আলাদা স্বতন্ত্র জায়গায় অবস্থান করছে। এখন এই ডিভিশনের আন্ডারে অনেকগুলো সাব ডিভিশন বা ডিস্ট্রিক্ট আছে। সো আপনি কোনো একটা ডিভিশনে যদি কোনো একটা রুলস বলেন, যদি বলেন যে আগামীকাল থেকে চিটাগাং ডিভিশনে 144 দ্বারা জারি থাকবে, তার মানে চিটাগাং ডিভিশনের আন্ডারে যতগুলো ডিস্ট্রিক্ট আছে সবার জন্য এই রুলসটা প্রযোজ্য হবে, তাই না? বুঝতে পেরেছেন? সো এই ডিভিশনের মাধ্যমে আমি কি করতে পারি? একটা ওয়েব লেআউটে বা একটা স্বতন্ত্র জায়গা অনুযায়ী আমি দিতে পারি। সো এই ডিভিশনে আবার প্যারেন্ট এবং চাইল্ড থাকে। মনে করেন এই ডিভিশনে আপনি একটা ক্লাস কল করলেন, ক্লাসের নাম দিলেন হচ্ছে আওয়ার ডিভিশন।
তাহলে এখানে আওয়ার ডিভিশন যে ক্লাসটা আপনি কল করেছেন এটা হচ্ছে আপনার একটা প্যারেন্ট। এই আওয়ার ডিভিশনের আন্ডারে যে H1 H2 P ট্যাগ এগুলো যে আছে এগুলোকে আপনি কি করতে পারেন, এগুলোকে আপনাকে আলাদা করে ক্লাস না কল করে আপনি একটা কাজ করতে পারেন। এই আওয়ার ডিভিশনের ভিতরে H1 ট্যাগটাকে কিভাবে কল করতে পারেন সেটা হচ্ছে আপনাকে ফার্স্টে আওয়ার ডিভিশনটা কল করতে হবে। এটা হচ্ছে আপনার মেন প্যারেন্ট ক্লাস, এটা তো আপনি দিলেন প্যারেন্ট ক্লাসকে কল করলেন, বাট এই যে চাইল্ড ট্যাগ এই H1 ট্যাগটাকে আপনি কিভাবে কল করবেন, আপনাকে ফার্স্টে প্যারেন্টটাকে কল করতে হবে, কল করার পরে H1 ট্যাগটাকে কল করতে হবে। তাহলে হবে কি আপনাকে এখানে আর এক্সট্রা একটা ক্লাস কল করতে হচ্ছে না, আপনি আওয়ার ডিভিশনের ভিতরে H1 ট্যাগটাকে এভাবে কল করতে পারেন। সো আওয়ার ডিভিশনে H1 ট্যাগটাকে আপনি স্পেসিফিক একটা প্রপার্টি দিতে পারবেন। এই কারণে ডিভিশনের ভিতরে রাখলে এর ভিতরে যে চাইল্ড ক্লাস বা ট্যাগগুলো থাকে তাদেরকে আমার আলাদা করে আর ক্লাস কল করতে হচ্ছে না চাইল্ড ট্যাগগুলোকে। ক্লিয়ার? বুঝতে কি পেরেছেন? মনে করেন আচ্ছা ভাই, হ্যাঁ বলেন। এই যে ক্লাসের মধ্যে যদি দুইটা H1 ট্যাগ থাকে তাহলে কি আমি দুইটাকে মেনশন করছি? যদি আমার দুইটা H1 ট্যাগ থাকে তাহলে আমি দুইটাকে মেনশন করেছি, তখন আমাকে কি করতে হবে, এই একটাকে ডিফার করার জন্য তখন আমাকে এটাকে আবার একটা ক্লাস কল করে দিতে হবে। ওকে ওকে, একটা ডিভিশনে যদি সেম ট্যাগ থাকে তখন ওইটাকে ডিফার করার জন্য ক্লাস কল করতে হবে। ওকে, মনে করেন হ্যাঁ ভাই, জিনিসগুলো হচ্ছে কিভাবে কাজ করে মনে করেন, যদি একটু বলি আপনাদের। আফসানা মিম ক্লাসে আছেন? আচ্ছা ক্লাসে আছেন, ঠিক আছে। মনে করেন আপনি আজকে ঘুম থেকে কখন উঠছেন সকালবেলা? 10টার দিকে। আচ্ছা 10টায় ঘুম থেকে উঠছেন, ঘুম থেকে উঠে ফার্স্টে কি করছেন, মানে ফার্স্টে আপনার মাথায় কোন কাজটা আসছে? বারান্দার গাছগুলোতে পানি দিতে হবে, কিন্তু বৃষ্টির জন্য আর দেওয়া হয়নি। তো আলটিমেটলি ব্রেকফাস্ট করা হয়েছে ফার্স্ট কাজটা। আচ্ছা ফার্স্ট কাজ হচ্ছে, হলো আপনি ফার্স্ট কাজ করছেন হচ্ছে ব্রেকফাস্ট, রাইট? জি। আচ্ছা তাহলে এবার আল রায়ান রহমান ক্লাসে আছেন? আজকে ক্লাসে মানে ঘুম থেকে উঠছেন কখন? সকাল 8টা বাজে। মিউট করেন ভাইয়া। হ্যাঁ মিউট করেন ভাইয়া, আপনার ওখানে অনেক নয়েজ, আপনি চ্যাট বক্সে অ্যান্সার দেন তাও হবে, ঠিক আছে? আচ্ছা আল রহমান ভাই, আপনি এই সকালবেলা ঘুম থেকে উঠছেন 8টা বাজে, উঠে ফার্স্টে আপনার কি মনে হয়েছে, কি করা উচিত বা মাথায় কি আসছে? ফ্রেশ হইতে হবে। সো মনে করেন আপনার কিওয়ার্ড হচ্ছে ফ্রেশ হওয়া আর মিমের কিওয়ার্ডটা হচ্ছে ব্রেকফাস্ট। সো আপনি এবার বলেন তাহলে আপনার টোটাল কিওয়ার্ডটা হচ্ছে আগেরটার সাথে অ্যাড করে বলতে হবে, তাহলে আপনার কিওয়ার্ডটা কোনটা হবে? আপনার ট্যাগ হচ্ছে ফ্রেশ, বাট আপনার কিওয়ার্ডটা কোনটা হবে তাহলে বলেন? আপনার কিওয়ার্ডটা হচ্ছে ব্রেকফাস্ট, তারপর হচ্ছে ফ্রেশ, দুইটা মিলে, তাই না? না, ফার্স্টে আগেরটা বলতে হবে, তারপরে আপনারটা বলতে হবে। ওকে, সো নেক্সট মনে করেন আরিফ মাহমুদ রাকিব ক্লাসে আছেন? জি ভাইয়া। আপনি কখন ঘুম থেকে উঠছেন? আমি ভাইয়া 7টার দিকে। 7টা, সকাল 7টায় উঠে আপনি ফার্স্টে কি কোন কাজটা করছেন বা ফার্স্টে কোন জিনিসটা মাথায় আসছে? ভাইয়া ফ্রেশ হয়েছি। হ্যাঁ ফ্রেশ হওয়া। আপনার তাহলে কিওয়ার্ডটা কোনটা হবে বলেন? ফ্রেশ হলো না তো, ব্রেকফাস্ট ফ্রেশ ফ্রেশ তিনটা বলতে হবে। আচ্ছা আচ্ছা, আমি ভাবছি আমারটা কেন। বিলাস চন্দ্র সরকার ক্লাসে আছেন? বিলাস জি স্যার। ফার্স্টে কোন জিনিসটা করতে হবে মনে হয়েছে? স্যার ফার্স্টে ঘুম থেকে উঠেই একটু ব্রাউজিং করছি, এটাই আমার প্রথম মাথায় আসে। আপনার ফার্স্ট কিওয়ার্ড হচ্ছে ব্রাউজিং, তাহলে টোটাল কিওয়ার্ডটা কি হবে বলেন? টোটালটা বলেন, ফার্স্ট থেকে বলবেন, একবার সবার ফার্স্টে যাকে জিজ্ঞেস করছি তার থেকে তো বলবেন।
ব্রেকফাস্ট, ফ্রেশ ফ্রেশ। এটা হচ্ছে আপনার কিওয়ার্ড না, সেটা মনে রাখতে হবে, বুঝতে পারছেন? সবাইকে জিজ্ঞেস করবো, সবার লাস্টে কে আছেন? ওয়ালিউল আজিম, আপনাকে বলতে হবে টোটাল 36টা মিলে। দিলরুবা আক্তার আছেন? আপনি বলেন আপনার ফার্স্ট আজকে কোন জিনিসটা করতে হবে মনে হয়েছে? ব্রেকফাস্ট বানাইতে হবে। ব্রেকফাস্ট বানাইতে হবে। সো বলেন আপনার টোটাল কিওয়ার্ডটা কি? বলতে হবে ব্রেকফাস্ট, ফ্রেশ ব্রাউজিং, ব্রেকফাস্ট বানাইতে হবে। আচ্ছা, সো আমি আর শেষ পর্যন্ত না যাই। সো জিনিসটা হচ্ছে কি, আপনি যখন একটা চাইল্ডে থাকবেন আপনাকে মনে রাখতে হবে আপনার প্যারেন্টে কে আছে। সো প্যারেন্টে যে আছে তাকে কিন্তু সহ আপনাকে কল করতে হবে। মনে করেন আপনি যখন চাইল্ডকে কল করবেন অবশ্যই তার প্যারেন্টটাকে আপনাকে কল করতে হবে। তার ভিতরে চাইল্ডের ভিতরে যদি আরও কোনো ইনার চাইল্ড বা থাকে, নেস্টেড চাইল্ড থাকে, তাহলে তার আগের চাইল্ডটাকে তার প্যারেন্টকে কল করে আপনাকে সিএসএসটা লিখতে হবে। এই জিনিসটা জাস্ট একটু মাথায় রাখেন, যখন এক্সাম্পল দেখবেন তখন আরও জিনিসটা ক্লিয়ার হবে। জিনিসটা কি বুঝতে পেরেছেন? ওকে, সো এবার মনে করেন জিনিসটা যদি বুঝে থাকেন, একটা কাজ করি। আচ্ছা, সো এবার মনে করেন এই যে আওয়ার ডিভিশন, আমি যদি আওয়ার ডিভিশনের ভিতরে এসে কাউকে যদি আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, তাহলে এই ব্যাকগ্রাউন্ড কালারটা আমার কি এই টোটাল এলিমেন্টের উপরে হবে না? এই যে দেখেন টোটাল এলিমেন্টের উপরে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসছে, তাই না? আচ্ছা, না বুঝলে সমস্যা নাই, একটু পরে বুঝবেন, এক্সাম্পল দেখলে আর একটু বুঝে যাবেন। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? ডিবের মধ্যে পার্থক্য, ডিপ আর আরেকটা জিনিস আপনাদেরকে বলি, ডিপ মানে কি ক্লিয়ার? আরেকটা জিনিস আপনাকে বলি, আপনি মনে করেন এই যে লরেম এপসেম লেখাটা, হ্যাঁ, এই লেখাটাকে আপনি বোল্ড করতে চাইলে একটা বি ট্যাগ ইউজ করতে চাচ্ছেন, বাট এটাকে যদি আপনি সিএসএস করতে চান তখন আপনি কি করবেন? আপনি মনে করেন এখানে যদি আপনি S2 ট্যাগ কল করেন, সাপোজ S2 ট্যাগ কল করলেন, হ্যাঁ, লরেম এপসেম লেখাটা লিখলেন, লিখে দেখেন লরেম ইপসম লেখাটা লিখলেন S2 ট্যাগ, কিন্তু কি হইলো পরের লাইনটা কি পরের লাইনে চলে গেল না? আপনি কিন্তু কোনো ব্রেক চাচ্ছেন না, আপনি চাচ্ছেন এই লেখাটাকে জাস্ট একটু স্টাইল করতে, কিন্তু দেখেন এই লেখাটা পরবর্তী লাইনে শুরু হয়ে গেল, পাশাপাশি থাকলো না, তাই না? তাহলে কি করা যেতে পারে? কারণ আমি অলরেডি জানি H1, H2, H3, H4, H5, H6 হচ্ছে ব্লক এলিমেন্ট। যখন আপনি কোনো একটা ব্লক এলিমেন্ট কল করবেন সে তার আশেপাশে কাউকে রাখবে না। পি ট্যাগও একটা ব্লক এলিমেন্ট, সেও তার আশেপাশে কাউকে রাখবে না। কিন্তু আমার যদি ডিজাইনের দরকার হয় তাহলে আমি কি ইউজ করতে পারি? তখন আমার একটা স্প্যান ট্যাগ আমি ইউজ করতে পারি। এই স্প্যান ট্যাগটা হচ্ছে একটা ইনলাইন এলিমেন্ট। এবার আপনি এই স্প্যান ট্যাগটাকে কল করেন, এখানে এসে কল করেন, কল করে এবার আপনি এই স্প্যান ট্যাগে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেন, ফন্ট সাইজটা বড় করে দেন, কালারটা গ্রিন করে দেন, দেখেন চেঞ্জ হয়েছে কিন্তু পরের লাইনে যায়নি, পাশাপাশি আছে। এই স্প্যান ট্যাগটা ইন লাইনে থাকবে, সে ব্রেক করবে না। ক্লিয়ার? ওকে, সো জিনিসটা মনে থাকবে। ইন্টারভিউতে যদি কোশ্চেন করে একটা ইনলাইন এলিমেন্ট আর ব্লক এলিমেন্টের মধ্যে পার্থক্য কি, এক্সাম্পল সব বুঝায় বলতে পারবেন? বলতে হ্যাঁ, যদি যখনই আপনার সেম ট্যাগ আপনি কল করবেন ডেফিনেটলি আপনাকে ক্লাস, যদি সেম ট্যাগটা সেম ডিভিশনে রিপিটেড থাকে তাহলে ক্লাস, বা যদি একটা ডিবের ভিতরে সেম ট্যাগ না থাকে তখন ক্লাস কল করতে হয় না, তখন আপনি ডিপ ধরে ধরে করলেই হবে। মাথায় থাকবে, সমস্যা নেই। আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝে থাকেন, এগুলো সব বাদ দেয়, এগুলো কিচ্ছু লাগবে না আমার।
এটাও বাদ দেই। এখানে আমি একটা ক্লাস কল করি, নাম দিলাম কন্টেইনার। এবার এই কন্টেইনার ক্লাসটাকে আমি এখানে কল করি, নাম দিলাম কন্টেইনার। আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করলাম, ই হলো। আর যেহেতু আমার ভিতরে কোনো কন্টেন্ট নেই, একটা জিনিস মাথায় রাখেন, আমার এখন ভিতরে কোনো কন্টেন্ট নেই, ব্ল্যাঙ্ক বা ফাঁকা। সো এই ফাঁকা জিনিসটা তো আমি রিলোড দিলে পাবো না, তাই না? এই পাওয়ার জন্য আমি একটা কাজ করি, যেহেতু কন্টেন্ট নেই, কন্টেন্ট থাকলে কিন্তু আমি হাইট উইথ ইউজ করবো না, তাই না? 100 পিক্সেল আর হচ্ছে একটা উইথ দিয়ে দেই 1000 পিক্সেল, চলে আসলো, তাই না? ওকে, সো আমি একটা কন্টেনার কল করলাম, কন্টেনারের ভিতরে আমি একটা ডিপ কল করলাম, ডিপের নাম দিলাম কন্টেনার, আর কন্টেনার কিছু আমি প্রপার্টি ইউজ করলাম। এই হচ্ছে বর্তমান অবস্থা। ওকে, মনে করেন এই ওয়েবসাইটের এই টপে দেখতে পাচ্ছেন, এই টপ এখান থেকে শুরু হয়েছে, একবারে গিয়ে শেষ হয়েছে কোথায়? এই যে এখানে। আবার বটম এখান থেকে শুরু হয়েছে, একবারে গিয়ে শেষ হয়েছে কোথায়? এখানে, তাই না? এই ওয়েবসাইটে যদি আমি আরও কয়েকটা পেজে যাই, সেম এখানেও দেখেন টপ এখান থেকে শুরু হয়েছে, এখানে গিয়ে শেষ, বটম এখান থেকে শুরু হয়েছে, এখানে গিয়ে শেষ হয়েছে। তাহলে কি এরা একটা অ্যালাইনমেন্ট বজায় রেখেছে, তাই না? এরা লেফট অ্যান্ড রাইটে একটা নির্দিষ্ট অ্যালাইনমেন্ট রেখেছে, তাই না? বুঝতে পারছেন? এই অ্যালাইনমেন্টটাকে বলা হয় র্যাপার। আগে বলা হতো র্যাপার, বর্তমানে এটাকে বলা হয় কন্টেইনার। বুঝতে পেরেছেন? এখন এই অ্যালাইনমেন্টটা আপনার রিপিটের দরকার হবে। যেমন আপনি এখানে একটা কন্টেইনার ইউজ করছেন, আবার এখানে আর একটা কন্টেইনার ইউজ করছেন, আবার এখানে একটা কন্টেইনার ইউজ করছেন, আপনি চাচ্ছেন অ্যালাইনমেন্টটা সেম থাকবে। সো এই অ্যালাইনমেন্টটা সেম রাখার জন্য আমাকে কি করতে হবে? সো আমি এখানে এই অ্যালাইনমেন্টের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, এই অ্যালাইনমেন্টের ক্ষেত্রে আপনি কি করতে পারেন? সো আপনি এখানে একটা মার্জিন ইউজ করতে পারেন। মার্জিন ইউজ করলেন 20 পিক্সেল দিলেন, দেওয়ার পরে এখন কি এটা সেম আসছে? লেফট অ্যান্ড রাইটে কি সেম ধরে রাখছে? নো। সো এটা একটা জিনিস মনে রাখবেন, কন্টেনারের উইথ হচ্ছে 1140 পিক্সেল ফিক্সড। এটা হচ্ছে কন্টেনারের উইথ, মাথায় থাকবে? সো 1140 পিক্সেল উইথ দিলাম, কিন্তু তারপরে কি সে লেফট অ্যান্ড রাইটে আসছে? সমান জায়গা ছাড়ছে? সমানভাবে কি সে জায়গা ছাড়ছে? ছাড়েনি। বাট একটা জিনিস কি আমি বুঝতে পারি, আমার যদি কোনো উপরে যদি জায়গা না দরকার হয়, তাহলে কি আমার এই মার্জিন উপরে দেওয়ার দরকার আছে? উপরে আর নিচে দরকার নেই। তাহলে আমি এখানে একটা কাজ করতে পারি, মার্জিন টপ বটমে আমি বলে দিতে পারি 0 পিক্সেল। 0 পিক্সেল বললাম, তাহলে টপে সে 0 পিক্সেল। এবার আমি লেফট অ্যান্ড রাইটে বলে দিলাম 20 পিক্সেল। তাহলে কি সমানভাবে জায়গা ছাড়ছে? জায়গা ছাড়ে নেই, তাই না? তাহলে কত পিক্সেল দিলে জায়গাটা ছাড়বে? আমি একটু বাড়াই এখান থেকে, পিক্সেল দিলাম। এখন কি সমানভাবে জায়গা ছাড়ছে? এখন কি সমান জায়গা ছাড়ছে? আপনি কিভাবে বুঝলেন সমানভাবে জায়গা ছাড়ছে? 100 পিক্সেল দিলে যে সমানভাবে জায়গা ছাড়বে এটা তো আপনি বুঝবেন না। সো এটা আমিও বুঝবো না, কারণ এই ওয়েবসাইটটা যখন আমি লেফটে যাব বা ছোট করব বড় করব, তখন তো আমি জানবো না সে কি সমানভাবে আসলে জায়গা ছাড়ছে কিনা। এই জিনিসটা যেন সে সমানভাবে জায়গা ছাড়ে, এই কারণে আমি এখানে একটা প্রপার্টি ইউজ করব, সেটার নাম হচ্ছে অটো। এই অটো ইউজ করলে তখন আর আমাকে ক্যালকুলেট করতে হবে না, ব্রাউজার তার স্ক্রিন অনুযায়ী সমানভাবে জায়গা ডানে বামে ছেড়ে মাঝখানে চলে আসবে হরিজেন্টালি অ্যালাইনমেন্টের জন্য আমি মার্জিন 0 পিক্সেল আর অটো ইউজ করব। ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ওকে, সো এই আজকে এইটুকু যা শিখছেন, এইটুকু যা শিখছেন, এই গত ক্লাসে HTML, আজকে CSS এ যা শিখছেন, এই টোটাল জিনিসটার কম্বিনেশন আমরা এখন একটা ছোট্ট প্রজেক্ট করব। প্রজেক্টটা করব আমরা একটা ব্রেকের পরে, ঠিক আছে? সো একটা ব্রেক নেন, আমরা শুরু করব 4:50-এ।
নামাজে আমার একটা কোশ্চেন ছিল, আগে করবো নাকি ব্রেকের পরে? ব্রেকের পরে করবেন। যখন ব্রেক বলবো কোনো কোশ্চেন করবেন না, ব্রেকের পরে করবেন। আচ্ছা ঠিক আছে। ক্লাস ভিডিও অন করলাম। সো এই পর্যন্ত আমরা মোটামুটি সিএসএস সম্পর্কে জানলাম, তাই না? একটা আইডিয়া হয়েছে না আমাদের একটু হলো? ওকে, কার জন্য একটা কোশ্চেন ছিল, কোশ্চেনটা করতে পারেন এখন। একজনের একটা কোশ্চেন ছিল, করতে পারেন। আচ্ছা, পরে করেন তাহলে। আচ্ছা, একটা জিনিস আপনাদেরকে একটু আমি স্কিপ করেছিলাম, সেটা একটু আরেকবার বলে দিই। এই যে আপনি স্টাইল শিট যে অ্যাড করবেন, এক্সটার্নাল সিএসএস শিট অ্যাড করবেন, একটা জিনিস মাথায় রাখবেন, এটা হবে আপনার হেড ট্যাগের ক্লোজের আগে। মানে আপনার হেড ট্যাগের যত লিঙ্ক থাকবে, এক্সটার্নাল লিঙ্ক থাকবে, সবার শেষে হবে আপনার স্টাইল ডট সিএসএস। মনে থাকবে কেন? জিনিসটা যদি আমি একটু দেখি, মনে করেন আপনার এখানে একটা স্টাইল ডট সিএসএস আছে, এখন এখানে আপনি আরেকটা সিএসএস করলেন প্লাগ ইনের জন্য, ভবিষ্যতে হয়তো প্লাগ ইন নিয়ে কাজ করবেন। আমি এটা জাস্ট নাম লিখলাম প্লাগ ইন ডট সিএসএস। হ্যাঁ, এবার প্লাগ ইন ডট সিএসএস দিলাম। ভাই দেখা যাচ্ছে না ভাই, শেয়ার করেন, দেখা যাচ্ছে না। সরি, এক্সট্রিমলি সরি। এত পরে বলতেছেন, সাথে সাথে বলবেন না। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন? ওকে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ ভাই দেখতে পাচ্ছি। ওকে, সো আমার যে জিনিসটা আমি একটু আবার রিপিট করি, আপনাদের আমি বলেছিলাম স্টাইল শিটটা অ্যাড করবেন, বাট একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যখন কোনো স্টাইল শিট অ্যাড করবেন, মানে এক্সটার্নাল সিএসএস লিঙ্ক অ্যাড করবেন, এটা থাকবে আপনার হেড ট্যাগের সবার শেষে। কারণ আপনার হেড ট্যাগে বিভিন্ন লিঙ্ক থাকতে পারে, গুগল ফন্টের জন্য থাকতে পারে, ফন্ট অসমে থাকতে পারে, ভবিষ্যতে প্লাগইনের জন্য থাকতে পারে, ফ্রেমওয়ার্কের জন্য থাকতে পারে, যখন ইন ফিউচারে কাজ করবে, এরকম অনেক এক্সটার্নাল লিঙ্ক থাকবে। বাট সবার শেষে থাকবে আপনার কাস্টম থিম, মানে আপনার যেটা নিজস্ব সিএসএস শিট, সেটা থাকবে সবার শেষে। সেটাকে আপনি কমেন্টিং করে দেন, মনে করেন এটাকে আপনি কমেন্টিং করে দিলেন কাস্টম সিএসএস, কারণ এটা আপনার কাস্টম সিএসএস ফাইল, তাই না? এখানে সব হচ্ছে আপনার নিজের। সো মনে করেন আপনি এখানে একটা নতুন সিএসএস ফাইল খুললেন প্লাগইন ডট সিএসএস। এবার এটাকেও আপনি লিঙ্ক আপ করেন, সাপোজ লিঙ্ক আপ সিএসএস প্লাগইন ডট সিএসএস লিঙ্ক আপ করলাম। তো আমি এই হেড থেকে সেখানে আমি আপাতত একটা কাজ করি, আমি এখানে এসে বলি বডি ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে, বা শুধু ব্যাকগ্রাউন্ড যদি দেই ডার্ক রেড, আর প্লাগইন ডট সিএসএস এসে আমি বললাম বডি ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্লু। তাহলে বলেন ব্যাকগ্রাউন্ড, বডির ব্যাকগ্রাউন্ডটা কোনটা হবে? কোনটা হবে? হ্যাঁ, রেকর্ডিং অন হয়েছে। কোনটা হবে, কোনটা ডার্ক? আমি বললাম এখানে একটা আছে ব্লু আর একটা আছে ডার্ক রেড, কোনটা পাবে? ব্লুটা কেন পাবে আর ডার্ক রেডটা কেন পাবে? ব্লুটা বলছেন হচ্ছে ওয়ালিউল আজিম, বলেন ব্লু কেন পাবে? ওয়ালিউল আজিম বলেন ব্লু কেন? হ্যাঁ ভাইয়া, আমরা তো ওই লিংকটা তো হেডে দিলাম। হ্যাঁ, দুটো লিংকে হেডে দিছি। জি ভাইয়া, তাইলে মনে হয় ডার্ক রেড হবে, যেহেতু হেডে দিয়েছি, তাহলে হেডটা হবে ডার্ক রেড। না, কথাটা তাহলে আপনার কেউই আমার জিনিসটা বুঝেন নাই। আমি বলেছি আমার সিএসএস এর সর্বশেষ হেড থেকে যে সর্বশেষ ফাইলটা পাবে সেটাই সে নিবে। যদি দুইটা ক্লাস মানে ম্যাচ করে, সর্বশেষ সিএসএস ফাইলটা নিবে। দেখেন আমি রিলোড দিই, বডিতে ব্লুটা পেয়েছে। কেন ব্লুটা পেয়েছে? কারণ আমার সিএসএস এর সবার শেষে প্লাগইন ডট সিএসএস ফাইলটা ছিল, দ্যাটস ওয়াই ব্লুটা পেয়েছে। এবার আমি জাস্ট এই প্লাগইন ডট সিএসএস ফাইলটাকে একটু কাট করে আমি উপরে দেই,
তাহলে এবার কোনটা পাবে? ডার্ক রেডটা পাবে। সো এটাই আমি বলেছিলাম যে আপনি যখন সিএসএস ফাইলটা লিঙ্ক আপ করবেন, আপনার নিজের এই স্টাইল ডট সিএসএসটা হচ্ছে আপনার কাস্টম সিএসএস ফাইল, এটা হেড থেকে সবার লাস্টে থাকবে, ক্লোজিংয়ের আগে থাকবে। জিনিসটা কি এবার ক্লিয়ার? ক্লিয়ার সবাই? জি ভাই। ভুলবেন না, হ্যাঁ। ভাই আমার এই যে ব্রেকের আগে একটা কোশ্চেন ছিল ভাই, ওটা কি এখন করবো? হ্যাঁ জিজ্ঞেস করছিলাম তো, বলেন। হ্যাঁ ধরেন আমরা যে ডিভের মধ্যে ক্লাসগুলো দিচ্ছি আর কি, প্যারেন্ট ক্লাসগুলো দিচ্ছি, তো এটা বলছেন আপনি যে সিএসএস এ আপনার কল করতে হবে ওই চাইল্ড ক্লাস দিয়ে আর কি। তখন কল করার সময় কি আমি প্যারেন্টটা দিব, তারপর আবার চাইল্ড যদি আমার 2-3টা একসাথে সিলেক্ট করতে চাই, তখন ওগুলো কিভাবে কল করবো একটু দেখাইলে ভালো হতো। হ্যাঁ এটা এখনই দেখবেন, এখনই দেখবেন। ওকে আচ্ছা, সো এই পর্যন্ত যা যা দেখলাম আমরা, এটা দিয়ে আমরা এবার একটা কাজ করি, আমরা একটা প্রজেক্ট করে ফেলি এটা দিয়ে। সো আমি বডিতে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব। সো বডিতে ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়ার জন্য আমাকে চলে যেতে হবে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজে। আচ্ছা আমি কি করবো এটা একটু আগে বলে নেই। মনে করেন ওকে, এটা হচ্ছে আমার একটা বডি ব্যাকগ্রাউন্ড, এর ভিতরে আমি একটা লগ ইন ফর্ম বানাবো, যার উপরে একটা ইমেজ থাকবে, আর এখানে হচ্ছে আমার একটা ফর্ম থাকবে, এখানে হচ্ছে আমার একটা লগ ইন বাটন থাকবে। সো এই জিনিসটা আমরা বানানোর চেষ্টা করব। ওকে বুঝতে পেরেছেন? ক্লিয়ার? ক্লিয়ার ভাই। ওকে সো আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে আসি, তাহলে এই ইমেজটা পাবো এখানে। এখান থেকে আমি একটা যে কোনো একটা ইমেজ নেই আপাতত। আচ্ছা এই pixels.com এই ওয়েবসাইটটা থেকে আপনারা ফ্রি ইমেজ নিতে পারেন। ফ্রি ইমেজ মানে হচ্ছে এখানে হচ্ছে আপনার ইমেজগুলো যেটা নেবেন আপনি, সেটা হচ্ছে আপনার কি হবে, এটার কোনো কপিরাইট নাই। এরকম কিছু ওয়েবসাইট আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিই যেখান থেকে আপনারা ইমেজ ডাউনলোড করতে পারেন। pixels.com, pixabay.com, unsplash.com, এগুলো থেকে আপনারা ফ্রি কপিরাইট মানে কন্টেন্ট, ফ্রি ইমেজ নিতে পারবেন। টেক্সটের জন্য তো লরেম ইপসন বসে, আর এটার জন্য ইমেজের জন্য এই তিনটা ওয়েবসাইট আপনারা দেখতে পারেন। সেই ইমেজটা আমরা ডাউনলোড করি, সেইটা বেশ এই ইমেজটা না, আমরা একটু অন্য টাইপের ইমেজ দিই। আজকে একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে, এটাই নেই। ইমেজটাকে আমাকে নিতে হবে কোথায়, আমার রুট ডিরেক্টরিতে গিয়ে আমি একটা ইমেজ ফোল্ডার, দেখেন আগেরবার কিন্তু আমার জাস্ট রুট ডিরেক্টরিতে রাখছি, এবার আমি একটা ফোল্ডারের ভিতরে রাখবো, ইমেজ ফোল্ডারের ভিতরে, বা ইমেজ আইএমজি ইমেজ বা ডিরেক্ট ইমেজও লিখতে পারেন। জাস্ট মনে রাখবেন এই নামটা যখন আপনি লিখবেন এটাকে একটু রিনেম করে ঠিক করে দেন, যেন আপনার শর্ট থাকলে আপনি ইজিলি ইমেজটা বসাতে পারেন। ওকে সো ইমেজ ডাউনলোড করা ডান, কেটে ফেলে এটা। এবার আমরা চলে যাব আমাদের এখানে। সো এখানে এসে আমি লিখবো ইউআরএল ডট ডট ইমেজের নাম দিলাম। তো আপনাদের এটা অনেকের হয়তো নাও বুঝতে পারেন জিনিসটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করছে। দেখেন আমি এখন বর্তমানে কোথায় আছি, সিএসএস ফাইলে আছে তাই না? কোথায় আছে আমি বর্তমানে? সিএসএস ফাইলে। সো দেখেন আমি যদি সিএসএস ফাইলে থাকি, আগে আমি কি করতাম, আগে ইমেজ বসানোর জন্য আমাকে কি করতে হতো, জাস্ট এখানে আসতাম, একটা ইমেজ ট্যাগ দিতাম, তারপর হচ্ছে ইমেজ ফোল্ডারের নাম দিতাম, তারপরে ব্যাকগ্রাউন্ড ডট জেপিজি, এটা দিলে হয়ে যেত তাই না? ইমেজে এভাবে কল করলে হতো। বাট আমি এবার ব্যাকগ্রাউন্ডে দিব।
সো ব্যাকগ্রাউন্ডে ইমেজটা সিএসএস থেকে দিতে হয়। তো আমি সিএসএস থেকে যদি ইমেজটা দিতে যাই তাহলে আমি এখন বর্তমানে আছি সিএসএস ফাইলে, মানে style.css-এ। তো এখান থেকে আমাকে ইমেজে যাইতে হলে কি করতে হবে, একটা ফোল্ডার আগে যেতে হবে, মানে সিএসএস ফাইল থেকে একটা ফোল্ডার আগে যেতে হবে, তারপর ইমেজ ফোল্ডারের ভিতরে ঢুকতে হবে, তারপর ইমেজটাকে কল করতে হবে। সো দেখেন এই ডট মানে হচ্ছে একটা ফোল্ডার আগে যাওয়া, তারপর ইমেজ ফোল্ডারের ভিতরে ঢুকা, তারপর হচ্ছে ইমেজটাকে কল করা। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? হ্যাঁ, একটা কোশ্চেন করি। বলেন। আচ্ছা ভাই, সাপোজ আমার এখানে মাল্টিপল ফোল্ডার ছিল, সাপোজ আমার একটা ইমেজ ফোল্ডারের ভিতরে সাব আর একটা ইমেজ ফোল্ডার আছে, তখন কি আমি ডটের সংখ্যাটা কি বাড়িয়ে দিব? এই যে এখানে এরকম আছে, তাই তো? হ্যাঁ, মানে আমার একটা ফোল্ডারের ভিতরে মানে আমার আরেকটা সাব ফোল্ডার আছে। এই যে তার মানে কি আপনাকে ফার্স্টে এই ফোল্ডারের আগে আসতে হবে, তো ডট মানে একটা ফোল্ডার আগে আসলেন, তারপরে আসতে হবে। আচ্ছা সরি আপনি ইমেজের কথা বলছেন না সিএসএস এর কথা বলছেন? আমি ইমেজের কথা বলছি। ইমেজের কথা হলে আর কি করবেন, ইমেজের কথা হলে তো কিছুই করতে হবে না, ডট কিছুই দিতে হবে না, জাস্ট এখানে আপনি ফোল্ডারটার নাম লিখবেন, নিউ ফোল্ডার স্ল্যাশ, শেষ। ইমেজের ক্ষেত্রে তো দরকার নেই, ইমেজে তো আমি সামনে যত যাব, আমি বলছি সিএসএস যদি একটা ফোল্ডারের ভিতরে থাকে তাহলে আমাকে দুইবার ডট স্ল্যাশ দিতে হবে। বুঝতে পেরেছেন? জি। কার কোনো কনফিউশন আছে? এটা ক্লিয়ার? কনফিউশন? বুঝতে পারছি, কনফিউশন থাকলে কি করার, এই কন্ট্রোল কমান্ড লাইনে কাজ করেন। দেখেন ওকে গেলাম, মনে করেন আমি আছি এখন সি ড্রাইভের ইউসেস ফোল্ডার ম্যানন ফোল্ডারের ভিতরে, আমি একটা ফোল্ডার আগে যদি যাইতে চাই তাহলে কি করব, আমরা নর্মালি কি করে চেঞ্জ ডিরেক্টরিতে লিখি, তারপরে ডট স্ল্যাশ, একটা ফোল্ডার আগে গেছি, এটাই সিম্পল। আর ফরওয়ার্ড যেতে হলে তো সমস্যা নেই, ফরওয়ার্ডে আপনি যত বেশি ফোল্ডার হবে তত, ইমেজ ফোল্ডারটা যত হবে তত ফোল্ডারের ভিতরে আপনি জাস্ট এই ফোল্ডারটার নাম লিখবেন, তাহলেই হবে। ক্লিয়ার? পিছে নিব মানে বুঝলাম না তীর্থচন্দ্র, পিছে কি চিনবেন, কোন ফোল্ডারটা পিছে নিতে যাচ্ছেন? না ভাই, মানে বলছি যে যদি এক ফোল্ডার আগে আসতে হয় তাহলে ডবল ডট ব্যবহার করতে, মানে ডবল ডট ব্যবহার করে এক ফোল্ডার আগে পিছে করতে হয়, তাই না? হ্যাঁ। আপনাকে কি করতে হবে, আপনাকে এই সিএসএস থেকে ইমেজে যেতে হবে। এখন এই সিএসএস ফাইলটা যদি আপনার একটা ফোল্ডারে আপ করলে যদি রুট ডিরেক্টরিতে আসে তাহলে ডট স্ল্যাশ দুইটা, আপনার যদি সিএসএস ফাইলটা আরেকটা ফোল্ডারের ভিতরে থাকে এরকম মনে করেন এই যে এরকম, তাহলে আপনাকে কয়টা ফোল্ডার আগে যেতে হবে, একটা দুইটা, তাহলে ডট স্ল্যাশ দুইবার হবে। তারপরে এখানে আসে ইমেজ ফোল্ডারটাকে কল করবেন। এখন ইমেজ ফোল্ডারটা যদি আবার আপনার একটা ফোল্ডারের ভিতরে থাকে তখন আপনাকে কি করতে হবে, ইমেজের শেষে আবার স্ল্যাশ দিয়ে পরের ফোল্ডারটার নাম লিখে দিতে হবে। এই জিনিসটা কি বুঝতে পেরেছেন? এটাই তো বললাম ইমরান রহমান, ফ্রন্টে যাবেন জাস্ট ফোল্ডারের নাম লিখবেন, আর ব্যাকে গেলে ডট স্ল্যাশ। ফ্রন্টে যাইতে তো আমার ডট স্ল্যাশ দিতে পারে, ফ্রন্টে জাস্ট ফোল্ডারের নামটা লিখে স্ল্যাশ দিব, দ্যাটস ইট। আই হোপ ক্লিয়ার। কনফিউশন থাকলে বলেন, আবার দেখাবো। ওকে, তাহলে জিনিসগুলো ঠিক করে ফেলি, আদারওয়াইজ আবার কাজ করবে না। এটাকে একটা ফোল্ডারের ভিতরে আনি, নিউ ফোল্ডার ক্রস, আর এই সিএসএসটাকে একটা ফোল্ডারের আগে নিয়ে আসি, তাহলে আমার ডট স্ল্যাশ একবার দিলেই হবে। সো জিনিসটা আমি লাস্ট আরেকবার বলি, আমি ব্যাকগ্রাউন্ডে সিএসএস ফাইলের ভিতরে আছি। সো আমাকে ইমেজে যেতে হলে কি করতে হবে, ফার্স্টে রুট ডিরেক্টরিতে আসতে হবে। সো রুট ডিরেক্টরিতে কীভাবে আসবো, আমি একটা ফোল্ডার আগে গেলে আমি রুট ডিরেক্টরিতে চলে আসতাম। এবার রুট ডিরেক্টরির ভিতরে এসে ইমেজ ফোল্ডারের ভিতরে গিয়ে ইমেজটা আমি সিলেক্ট করবো। এখন ইমেজটা যদি ফরওয়ার্ডে আরও অনেক ফোল্ডার থাকে, আমি জাস্ট স্ল্যাশ ফোল্ডারের নাম দিয়ে যত ফোল্ডার থাকবে তত ফোল্ডারের ভিতরে গিয়ে ইমেজটাকে খুঁজে নেব। ওকে, ক্লিয়ার? ওকে, জিনিসটা যদি বুঝে থাকেন, এবার একটা কাজ করি, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার দরকার নাই আপাতত, কালার দরকার নেই আপাতত, হাইট দরকার নাই, যা আছে তাই রাখলাম, রিলোড দিলাম। এই হচ্ছে বর্তমান অবস্থা। এবার আমি যদি এই স্ক্রিনটাকে একটু কমায় নিয়ে আসি, একটা জিনিসকে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা ইমেজটা রিপিট হচ্ছে, দেখতে পাচ্ছেন? এই ইমেজটা দেখা যাচ্ছে, ইমেজটা যে রিপিট হচ্ছে। এখন আমি তো চাই না আমার একটা ইমেজ রিপিট হোক, তাই না? আমি এর জন্য এখানে একটা কাজ করব, ব্যাকগ্রাউন্ড
রিপিট, নো রিপিট, রিপিটেশন অফ করে দেব। রিপিট চলে গেছে, রিপিটটা চলে গেছে, রাইট? বাট রিপিট চলে যাওয়ার পর আমার আরেকটু খুচরা প্রবলেম আছে। সেই প্রবলেমটা হচ্ছে এখানে একটা হোয়াইট স্পেস চলে আসে, তাই না? এখানে একটা হোয়াইট স্পেস আছে, সো এটাও আমার ঠিক করতে হবে, তাই না? সো এটা ঠিক করার জন্য আমি একটা কাজ করি, এখানে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার। এবার আমার ইমেজ থাকবে একটাই, কিন্তু পুরো স্ক্রিন জুড়ে ইমেজটা থাকবে, রিপিটও হবে না। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ট্রান্সপারেন্ট আসলো কোথা থেকে? এখানে আমি জাস্ট বললাম ইমেজটা রিপিটও হবে না, আবার আমার স্ক্রিন জুড়ে থাকবে, একটা ইমেজে থাকবে ফুল স্ক্রিনে। ক্লিয়ার জাকারিয়া সাকিব? ওকে, এবার নেক্সট কাজ হচ্ছে এই কন্টেন্টের ভিতরে, এবার আমি কন্টেন্ট দেই। এই কন্টেন্টের ভিতরে আমি এবার কি করব, একটা ডিপ নিলাম, ডিপটা দিলাম, নাম দিলাম লগ ইন সেকশন, যেহেতু আমি একটা কি বানাবো, একটা লগ ইন ফর্ম বানাবো। তারপর হচ্ছে এর ভিতরে আমি একটা কি দেব, একটা ইমেজ দিব, ঠিক আছে? ইমেজ দিলাম, ইমেজ ফোল্ডারের ভিতরে ইমেজটা আছে, ইমেজটাকে খুঁজে নিয়ে আসি। অ্যাডমিন অ্যাভাটার পিএনজি লাগবে, কারণ আমি ট্রান্সপারেন্ট চাচ্ছি। সো পিএনজি খুঁজতে গেলে কই যেতে হবে আমার? এখানে এই যে এটা, এই ইমেজটা পিএনজি মনে হয়, এই যে ইমেজটা পিএনজি কিভাবে বুঝবেন? এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট, আর ইমেজটা ওপেন করেন, এই যে দেখছেন পিএনজি ফরম্যাটে আছে। সো এই ব্যাকগ্রাউন্ড দেখছেন ব্ল্যাক হয়ে আছে, তার মানে ইমেজটা ট্রান্সপারেন্ট আছে। তো এই ইমেজটাকে এবার আমি বসাবো কোথায়? আমার ইমেজ ফোল্ডারে। সো অ্যাভাটার পিএনজি ইমেজের নাম সেভ করলাম, সেভ করে এখানে এসে আমি ইমেজ ফোল্ডারটার নাম দিলাম। আর এখানে আমি আরেকটা কাজ করতে পারি, একটা অল্টার ট্যাগ বসায় দিয়ে, অল্টার ট্যাগ বসায় লিখতে পারি অ্যাডমিন ইমেজ, পরবর্তীতে আমার বোঝার সুবিধার্থে। এখানে একটা টেক্সট লিখলাম অ্যাডমিন লগ ইন করলাম। এরপরে এখানে এসে একটা ফর্ম দিলাম, ফর্ম তো আমরা গত ক্লাসে শিখছি, অ্যাকশন মেথড এগুলো বললাম। ফর্মের ভিতরে আমার অ্যাডমিন লগ ইন আমি চাইলাম টেক্সট, নেম লাগবে না, এই জায়গায় আমি দেব প্লেস হোল্ডারে দিলাম ফুল নেম, আর একটা ক্লাস অ্যাড করলাম, এর ভিতরে একটা ক্লাস অ্যাড করলাম, নাম দিলাম ফর্ম কন্ট্রোল। এই সেম ডিজাইনটা আমরা পরেরটা তো দিতে চাচ্ছি। এখানে আমি দিব, এটা আমি রাখবো, এটা টেক্সট রাখবো না, এটা রাখবো আমি ইমেল, আর এখানে প্লেস হোল্ডারে আমি দেব ইমেল বা ইমেল অ্যাড্রেস, ক্লাস সেমে রাখলাম। এরপরে আমি সেম আরেকটা দিলাম, এবার এটা আমি রাখলাম পাসওয়ার্ড। অলরেডি আমরা ফর্ম কীভাবে বানাইতে দেখছি গত ক্লাসে। আর এখানে প্লেস হোল্ডারে আমি লিখব পাসওয়ার্ড আর ফর্ম কোড, মানে তিনটা ইনপুট ট্যাগের ডিজাইন আমি সেম রাখবো, দ্যাটস দ্য ক্লাস আমি সেম কল করলাম। আর নিচে আরেকটা ইনপুট ট্যাগ কল করলাম, এটা টাইপ আমি রাখবো সাবমিট, আর এটা ভ্যালু দিব আমি লগ ইন, আর এখানে আমি একটা ক্লাস ইউজ করলাম, নাম দিলাম বাটন, অ্যাডমিন বাটন, হ্যাঁ, বা লগ ইন বাটন, লগ ইন ড্যাশ বাটন, এটা হচ্ছে আমার ক্লাস। সো এই হচ্ছে টোটাল আমার মার্কআপটা ডান। মার্কআপটা কেমন আসছে আমি একটু দেখে আসি। এখানে আসছে, এখানে খুব বিশ্রী অবস্থায় আসছে, এই যে এখানে। এবার আমি একটা কাজ করি, আমি জাস্ট ফর টুডেজ ক্লাস, আজকের ক্লাসের জন্য এটা কিন্তু আপনারা মুখস্থ করে ফেলবেন। এই যে কন্টেন্টের উইথ হচ্ছে 1140 পিক্সেল, মার্জিন 0 অটো, এটা মুখস্থ করে রাখবেন। আর 0 শেষে পিক্সেল দিলেও হয়, না দিলেও কোনো প্রবলেম নেই, এটা মুখস্থ করে রাখবেন, ঠিক আছে? যেন কখনোই ভুলে না যান, কারণ আপনি ভবিষ্যতে যত অ্যাসাইনমেন্ট করবেন, যত প্রজেক্ট করবেন, কন্টেনারের সাইজ কিন্তু এটাই থাকবে। এই যে যদি আমি একটু দেখি, এই যে দেখেন কন্টেনার, এখানে যদিও নাই লেখা নেই, এই যে দেখছেন 1140 পিক্সেল, এটা মুখস্থ রাখবেন সবসময়। সো আজকের ক্লাসের জন্য আমি জাস্ট এটাকে রাখলাম 0 অটো থাকবে, বাট এটাকে আমি টপ থেকে একটু নামাই দিয়ে আসি আর পিক্সেলটা সরাই দিই। এখানে আমি দিলাম 650, উইডটা কমায় নিয়ে আসলাম, আর এটাকে আমি রাখলাম 10%, মানে উপর থেকে 10% জায়গা সে ছেড়ে আসবে।
ভাই আমি একটা কোয়েশ্চেন করি। হ্যাঁ বলেন। আচ্ছা ভাই, যে আপনার যে লগইনে যে আইকনটা তৈরি করেছেন, তো সাপোজ আমি যদি এটা ইলাস্ট্রেটরে তৈরি করি, তাহলে কি আমার যে স্পেসিফিক সাইজটা লাগবে, আমি ওই স্পেসিফিক সাইজ যদি আমি এটাকে সেট করি, তাহলে কি আমাকে আবার এখান থেকে ভিতর থেকে এসে সেট করতে হবে? কোনটার কথা বলছেন এখানে? কই আইকন ইউজ করে নিতে আমি? এই অ্যাডমিনের যে ইলাস্ট্রেটর পিএনজি ফাইলটা আপনি ইউজ করছেন, এটা ইমেজ। সাপোজ এটার যে এটা পিএনজি ফাইলস। হ্যাঁ ইমেজ ফাইল বলেন। এটা আপনার হ্যালো। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ, তো এটার সাইজটা যদি আমি এটাকে যদি আমি এখন ইলাস্ট্রেটরে তৈরি করি, তা আমি যদি এটার সাইজটা যেই পরিমাণটা প্রয়োজন ওই সাইজে যদি আমি পিএনজি ফাইলটাকে আমি ক্রিয়েট করে তারপরে যদি এখানে পেস্ট করি, তাহলে কি আমার সাইজটা কি আবার এনলার্জ হয়ে যাবে, নাকি ওই সাইজটাই থাকবে? ওই সাইজটাই থাকবে, বাট আমরা এত কষ্ট করব না, আমরা সিএসএস দিয়ে এটাকে রিসাইজ করে ফেলব। এত কষ্ট করব না, ওকে? আচ্ছা, এবার আমার এইটুকু চলে আসলো। এবার আমি এটা বোঝার সুবিধাতে একটা কাজ করি, আমার এই লগইন সেকশনে এগুলো যা যা আছে এগুলো আমরা ঠিক করে ফেলি। হ্যাঁ, সো আমরা কল করি লগইন সেকশন, এটা হচ্ছে আমার প্যারেন্ট, এটাকে আমি কল করলাম। অবশ্যই যেহেতু আমার নিজের দেওয়া ক্লাস, তার আগে আমাকে অবশ্যই একটা ডট দিতে হবে, তাই না? তারপর আমার এখানে আছে ইমেজ আর S2। তো ইমেজ আর S2কে আমি কীভাবে কল করতে পারি? এদের আগে দরকার নেই আমার ক্লাস কল করা, জাস্ট ইমেজের আগে এখানে একটা ইমেজ বসায় দিলাম, আর S2-র আগে এখানে প্যারেন্টের সাথে এটা বসায় দিলাম। তারপরে হচ্ছে এখানে আমাকে ক্লাস, যেহেতু ক্লাস আছে তাহলে আমার আর প্যারেন্ট ডাকার দরকার নেই, ডিরেক্ট ক্লাসকে আমি কল করতে পারি, ফর্ম কন্ট্রোল। আর এখানে 3টা ক্লাস সেম, সো এই 3টা ডিজাইন সেম পাবে। আর লাস্টে একটা বাটন আছে, বাটনটাকে আমরা কল করি। সো মার্কআপ এবং সিএসএস ক্লাস ক্লিয়ার নাকি ক্লিয়ার না? আমার একটা ছোট্ট কোশ্চেন ছিল। ছোট্ট করে কোশ্চেন করবেন কেন, বড় করে করেন। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ভাই, এই যে আমরা যে ফর্ম স্ল্যাশ কন্ট্রোল যে ইয়াটা আছে, কল করলাম আর কি চাইল্ডটাকে, তো এখন এটা তো মানে মাল্টিপুল মানে ইয়াতে আর কি কল মানে চাইল্ড আর কি। তো এখন এটা যদি আমি চাই যে শুধু একটাকে আমি কল করবো, অন্যগুলোকে আমি কল করবো না, ফর এক্সাম্পল টেক্সটটাকে কল করলাম, কিন্তু ইমেল আর পাসওয়ার্ডকে আমি আর কল করবো না, ওই ক্ষেত্রে আমরা কি করতে পারি? কারণ এখানে তো ক্লাস তো সেম 3টা। আমি তো একবারে কল করছি। কিন্তু আপনি বললেন না এখন যে এইটার ভিতরে আমরা যে ডিজাইন করবো ওই সবগুলা যে ক্লাস আছে আর কি, আমি কেন না, আমি একটু বলি আপনাকে, আমি কেন এখানে 3 জায়গায় সেম ক্লাস দিয়েছি, কারণ আমি চাচ্ছি এই 3 জায়গায় যেন সেম ডিজাইনটা পায়, দ্যাটস ওয়াই সেম ক্লাস। এখানে যদি আমি চাইতাম যে কোনো এক জায়গায় সেম ডিজাইন পাবে না, অন্য ডিজাইন, তাহলে আমি এটা ডিফারেন্ট ক্লাস ইউজ করতাম। সেম ক্লাস রিপিটেড ক্লাস ইউজ করার রিজনটাই হচ্ছে আমি এখানে ডিজাইনটা সেম চাচ্ছি, ওকে? আরেকটা কোশ্চেন আর কি, হ্যাঁ বলেন। আপনার এই ডিভের ক্লাসটা তো ছিল কন্টেইনারের ভিতরে, তাই না? তখন আমি অন্য একটা ডিভ দিলাম, ওই ডিভের ক্লাসটা কন্টেইনার না দিয়ে আমি অন্য কিছু দিলাম, ফর এক্সাম্পল লাইক পাসওয়ার্ড দিলাম আর কি। তো ওইটার ভিতরে আর কি আমি আবার ফর্ম স্ল্যাশ কন্ট্রোল নামে একটা ক্লাস আছে, তো ওইটাকে আমি কিভাবে কল করবো? ওটা তো কল করলে তো এই যে ডিভের এই যে ক্লাসটা আছে এটা তো চলে আসবে। না না, আপনি যখন ক্লাস কল করবেন, কোনো একটা ট্যাগের ভিতরে যদি আপনি ক্লাস কল করেন, শুধু সেই ক্লাসটাকে কল করবেন। এখন এই ফর্মের ভিতরে সাপোজ আমার এখানে একটা ক্লাস আছে, সাপোজ ডিপ না ধরে ফর্মে ধরলাম, এখানে কিছু একটা আছে, মনে করেন ফর্ম বা কন্ট্যাক্ট ফর্ম, তাহলে আপনাকে এখানে কন্ট্যাক্ট ফর্মে আপনি যদি প্রত্যেকটার মধ্যে সেম ব্যাকগ্রাউন্ড কালার দিতে চান, তাহলে শুধুমাত্র এই কন্ট্যাক্ট ফর্মে ক্লাসটা কল করবে। আর আপনি যদি স্পেসিফিক এইটাকে ডিজাইন করতে চান, তাহলে এই ক্লাসটা কল করবে, ঠিক আছে? এর জন্য আপনাকে দুইটা একসাথে কল করে এটার সাথে অ্যাড করে দেওয়ার দরকার নেই। ক্লিয়ার? দেখেন ইমপ্লিমেন্ট দেখলে আর একটু বুঝবেন। ওকে, এছাড়া আর কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? ওকে, সো এবার আমরা একটা কাজ করি, আমরা ইন্সপেক্ট করে কাজ করি। হ্যাঁ, ইন্সপেক্ট করে কাজ করলে তাহলে আপনাদেরও বোঝার সুবিধা হবে অ্যাকচুয়ালি আমি কি করতে চাচ্ছি, কি পাচ্ছি। সো লাইভে কাজ করি, লাইভে এফেক্টটা পাবো। সো এই লগ ইন সেকশনে গেলাম, লগ ইন সেকশনে যাওয়ার পরে আমি এবার একটা কাজ করি, এই লগ ইন সেকশনে লগ ইন সেকশন কপি, এখানে পাই নাই, কেন পাই নাই আমি একটু দেখে আসি। css style.css কেন পাই নাই একটু দেখে আসি, আমার কি কোনো কারণে ভুল হয়েছে কিনা। css style.css ঠিক আছে, ইমেজের ভিতরে আছে, কারণ আমি মাঝখানে একটা ফোল্ডার চেঞ্জ করেছিলাম, ওই কারণে কোনো প্রবলেম হয়ে থাকতে পারে না। ঠিক আছে,
আরেকটা কারণ হতে পারে লগইন সেকশন, লগইন ইমেজ, বডি, কন্টেইনার, ঠিক আছে সব লগইন। তাহলে প্রবলেমটা কোথায় আমি একটু চেক করি। কপি করলাম, দেখেন এখানে কোনো জায়গায় আমি কি ব্র্যাকেট ক্লোজ করছি কিনা একটু চেক করে নেই, কারণ হচ্ছে ব্র্যাকেট ক্লোজ না করলে এটা কিন্তু কাজ করবে না কোনোভাবেই, সেটা মাথায় রাখবেন। ভুল হয়েছে কোথায় এটা ফিক্স করতেই হবে। সো লগইন সেকশন আসলো, আচ্ছা চলে আসছে, কোনো এক জায়গায় হয়তো ভুল হয়েছিল, এবার চলে আসছে, আমার মনে হয় স্পেলিং মিস্টেক ছিল। সো এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ডে দিলাম কোনো একটা কালার দিলাম, হ্যাঁ এই কালারটা দিলাম। এটা এখান থেকে, এই যে এখান থেকে নিচ থেকে অপেসিটিটা কমাই দেন, কমাই দিতে পারেন। এই কমাই দিয়ে এই ব্যাকগ্রাউন্ড কালারটা নেবেন। এবার আমি একটু ভিতরে, এই যে দেখেন চারপাশে লেগে আছে, সো ভিতরে একটু জায়গা নিতে চাচ্ছি, তাহলে কি ইউজ করব বলেন তো? ভিতরে একটু জায়গা নিতে চাচ্ছি, প্যাডিং 25 পিক্সেল নিলাম, তাহলে ভিতরে একটু জায়গা পাইছে না? এখন এই জিনিসটাকে কপি করে রাখলাম এখানে, ঠিক আছে, একটুকু কপি করে রাখলাম। আরেকটা জিনিস এবার আপনাদেরকে একটু দেখাই, এই যে অ্যাডমিন লেখাটা আছে না, এই ফন্টটা আমার ভালো লাগতেছে না, আমি এটা চেঞ্জ করব। গুগল ফন্টসে গেলাম, এখান থেকে গুগল ফন্ট সিলেক্ট করলাম। এখান থেকে মনে করেন যে ফন্ট আপনি নিতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন এই ফন্টটা নেবেন, কোনটা নেব? ল্যাপটপ নিব না, আচ্ছা রোবটও নিব, এটা নিব সাপোজ, হ্যাঁ সিলেক্ট করব, যে ফন্টটা নেবেন এটা সিলেক্ট করলেন, সিলেক্ট। এখানে আবার কিন্তু প্রিমিয়ামও আছে, হ্যাঁ আপনি সার্চ দিলেন লাইক তাহমা, এটা কিন্তু প্রিমিয়াম ফন্ট, এটা কিন্তু আবার আপনাকে টাকা পয়সা দিয়ে কিনতে, মানে ডলার দিয়ে কিনতে হবে। কিছু আছে ফ্রি, কিছু আছে পেইড, এই যে হেলমেটিক এগুলো পেইড। আমি ফ্রি একটা ফন্ট ইউজ করি আপাতত, এই রোবটটা ইউজ করলাম। এখান থেকে আমি মনে করেন কোনটা নিব, আমি চাচ্ছি এ লাইট, এটা নিব, সিলেক্ট দিস স্টাইল, দেখেন চলে আসবে এখানে। মানে ওই যে শপিং করেন না অনলাইন থেকে, তখন মনে করেন কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করে তারপরে অ্যাড টু কার্ডে ক্লিক করেন, সেম জিনিসটা অ্যাড টু কার্ডে ক্লিক করতেছি আর কি, কোনটা আমি পারচেস করব। তারপরে হচ্ছে রেগুলারটা নিব, তারপরে হচ্ছে বোল্ড নিব, আপাতত এই তিনটাই নিব। এখান থেকে এই এমবেডেডে চলে আসবেন, আসার পরে দুইটা লিঙ্ক পাবেন, একটা হচ্ছে HTML এ বসাবেন আর একটা হচ্ছে CSS এ। HTML এর লাইনটা কপি করেন, কপি করে বসাই দেন HTML এ। তো এখানে কমেন্টিং করে রাখেন গুগল ফন্টস, বসাই দিলাম। আর এখানে আমি এই বডি ট্যাগের ভিতরে বসাবো কোনটা, এটা আপাতত আমি চাচ্ছি আমার ফুল ওয়েবসাইটে বডি ট্যাগে এই ফন্টটা পাবে, বাট আস্তে আস্তে আমি হয়তো এই বডি ট্যাগের না, আস্তে আস্তে হয়তো আমি এটাকে এখানে রাখি, স্টারে ফুল বডিতে রাখলাম, একবার HTML সহ রাখলাম। আস্তে আস্তে মনে করেন আমার যদি এই H2তে একটা নতুন ফন্ট দরকার হয়, তখন আমি ফন্ট ফ্যামিলি নতুনভাবে অ্যাড করতে পারবো। ক্লিয়ার? গুগল ফন্ট কীভাবে অ্যাড করবেন দেখেন। এখন কি লেখাটা একটু চেঞ্জ হয়েছে না আগের থেকে? লেখাটা চেঞ্জ হয়েছে না? আচ্ছা ওকে, এবার আসেন এই ইমেজটাকে, এই ইমেজ হচ্ছে একটা ইমেজের একটা নিজস্ব উইথ এবং হাইট আছে। ইমেজটাকে চাচ্ছেন আপনি একটা উইথ দিতে, মনে করেন ইমেজ একটা উইথ দিবেন 150 পিক্সেল বা 200 পিক্সেল দিলেন। এখন ইমেজটাকে একটা উইথ দিলেন 200 পিক্সেল, ইমেজটা লেফটে আসলো, সো এটাকে মাঝখানে আনার জন্য কি করতে হবে বলেন? হরিজেন্টালি সেন্টার আনার জন্য, এটাকে মাঝখানে আনার জন্য কি করতে হবে বলেন? আজকে ক্লাসে শিখাইছিলাম, দুই পাশে সমানভাবে জায়গা ছেড়ে সে মাঝখানে আসবে। ভাইয়া মার্জিন এবং সেন্টার দিলে চলে আসবে। অটো কি বলছেন? টেক্সচার সেন্টার না, টেক্সচার সেন্টার ইউজ করবেন কোন মার্জিন অটো। আচ্ছা মার্জিন অটো, ভেরি গুড। সো মার্জিন 0 অটো দিলাম, কিন্তু আসে নাই মাঝখানে, তাহলে কি সমস্যা? মার্জিন 0 অটো দিছে, আসে না, কেন আসে না বলেন?
মার্জিন জিরো ভাইয়া 0 পিক্সেল পিক্সেল দেন সমস্যা নেই, পিক্সেল আর জিরো একই কথা, জিরোতে পিক্সেল না দিলেও হয়। এটা আসে না একটা কারণ হচ্ছে ইমেজ তো ডিপ না, আপনি ডিপটাকে হরিজেন্টালি মাঝখানে আনার জন্য মার্জিন জিরো অটো দিচ্ছেন। ইমেজ তো ডিপ না, একটা ইমেজের নিজস্ব উইথ এবং হাইট থাকে, এবং ইমেজটা হচ্ছে একটা ইনলাইন এলিমেন্ট, এটাকে ফার্স্ট একটা ব্লক এলিমেন্ট করতে হবে, বুঝতে পেরেছেন? ক্লিয়ার? সো এটাকে ফার্স্টে ব্লক করতে হবে। ব্লকটা করবো কিভাবে? এই যে ডিসপ্লে ব্লক। সো ডিসপ্লে ব্লক করার কারণে এটা যে ইনলাইন ছিল সেটা ব্লক হয়ে এখন সে দুই পাশ থেকে সমান জায়গা ছেড়ে মাঝখানে চলে আসছে। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? ওকে, আর একটু ওইখানে দেখান, কি বলেন? কোডিং এর মধ্যে ভাই আরেকটু দেখান। কোনটা? এইটা ভাই যে ব্লক যেটা করছেন এটা। আচ্ছা, এই ব্লকটার রিজন হচ্ছে ইমেজ হচ্ছে একটা ইনলাইন এলিমেন্ট। মিউট করবেন প্লিজ, মিউট করেন। বললাম আমার যখন আমি একটা ডিপকে মাঝখানে আনতে চাই দুই পাশে, তখন আমি একটা উইথ দিয়ে মার্জিন জিরো অটো দিলে সে ওই উইথ ধরে বাকি জায়গাটুকু সমানভাবে ছেড়ে দেয়। বাট ইমেজকে যখন আমি এইভাবে আনতে চাইবো ইমেজটা আসবে না, কারণ হচ্ছে ইমেজের একটা নিজস্ব উইথ এবং হাইট আছে, যে উইথ এবং হাইটের কারণে ইমেজটা ওই উইথ এবং হাইটটা ধরে রাখে। এই জন্য সে জানে না তাকে কতটুকু জায়গা দুই পাশ থেকে ছেড়ে আসতে হবে। এই জিনিসটা করার জন্য আমি ইমেজটাকে একটা ব্লক এলিমেন্ট ফার্স্টে বানাতে হবে। এটাকে আমি ডিসপ্লে ব্লক দিয়ে ব্লক এলিমেন্ট করলাম, তারপরে এটাকে আমি মার্জিন জিরো অটো দিয়ে দুই পাশ থেকে সমান জায়গা ছেড়ে মাঝখানে নিয়ে আসলাম। ক্লিয়ার? ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ওকে, ডিসপ্লে ব্লক মাঝখানে আসলো। এবার এই টেক্সটটাকে মাঝখানে আনেন। টেক্সটকে মাঝখানে আনতে পারলে আপনাকে জাস্ট সিম্পল টেক্সট সেন্টার দিতে হবে। সেন্টার দিলাম। এবার এই লেখাটা চেঞ্জ করতে চাই, কালার হোয়াইট, হোয়াইট কালার দিলে তো হয় না, ব্লু দিব। আচ্ছা, কালার হোয়াইটই দিব। ফন্ট ওয়েটটা বাড়ায় দিই, ফন্ট সাইজ দিয়ে দিলাম 32 পিক্সেল, ফন্ট ওয়েট দিয়ে দিলাম বোল্ড, আর টেক্সট ট্রান্সফর্ম দিয়ে দিলাম আপার কেস। আপার কেস মানে হচ্ছে প্রত্যেকটা লেখা কি থাকবে? ক্যাপিটাল। আর ক্যাপিটালাইজ হচ্ছে মানে হচ্ছে প্রত্যেকটা লেখা প্রথম ওয়ার্ডটা শুধু ক্যাপিটাল থাকবে। আমি চাচ্ছি প্রত্যেকটাই ক্যাপিটাল থাকবে, দ্যাটস ওয়াই আপার কেস। কপি করি, আদারওয়াইজ রিলোড দিলে সব চলে যাবে। এবার আসেন ফর্ম কন্ট্রোল। এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, ইনলাইন এবং ব্লকের ডিফারেন্সটা হচ্ছে ব্লক হচ্ছে তার উইথ এবং হাইটটাকে সে উইথ এবং হাইটকে হাইট করে সে ব্লক হয়ে যাবে, আর ইনলাইন হচ্ছে সে উইথ এবং হাইটকে ব্লক করবে, পাশাপাশি থাকবে। ইনলাইন হচ্ছে পাশাপাশি থাকবে। বুঝতে পারছেন? ইমরান রহমান বুঝতে পারছেন? ওকে, ইনলাইন যখন করবেন তখন সে পাশাপাশি থাকবে। ওকে, এবার আসেন আমরা ফর্ম কন্ট্রোলটাকে নিয়ে কাজ করি। ফর্ম কন্ট্রোল এখানে এসে আমি বলে দিলাম উইথ হচ্ছে তোমার 100%, হাইট মানে একটু হাইটটা বাড়ায় দেয় 20 পিক্সেল বা একটু বেশি 25 পিক্সেল। আর এই যে ফুল নেম, ইমেল, ভিতরে যে লেখাটা আছে এটার ভিতরে একটু জায়গা নিতে চাই, তাহলে কি ইউজ করব? কি ইউজ করব? প্যাডিং। সো প্যাডিং ইউজ করলাম, এটা উইথটা একটু কমাই দিয়ে আসি। ওকে, তারপরে এই যে প্রত্যেকটা ফর্ম কন্ট্রোল, প্রত্যেকটা ইনপুট ট্যাগ লেগে আছে, আমি এটা নিচে একটু জায়গা নিতে চাচ্ছি, তাহলে কি ইউজ করব বলেন? নিচে জায়গা নিতে চাচ্ছি, এই প্রত্যেকটা ইনপুট ট্যাগের নিচে জায়গা নিতে চাচ্ছি। ভেরি গুড জ্যোতি আক্তার। সো আমি নিচে জায়গা নেব, তাহলে আমাকে জাস্ট মার্জিন বটম ইউজ করলেই হবে। জায়গা চলে নিল, 10 পিক্সেল জায়গা নিল। কপি, দ্যাটস ওয়াই তিনটাতে সেম সিএসএস ক্লাস অল কল করা যেন আমি সেম প্রপার্টিটা পাই। এবার আসেন লগ ইন বাটন নিয়ে কাজ করি। এই লগ ইন বাটনটাকে আমাকে ফার্স্টে হচ্ছে ব্লক করতে হবে, মাঝখানে আনতে হবে। সো এখানে আমি ফার্স্টে এটাকে একটা ব্যাকগ্রাউন্ড দিই, ডার্ক রেড, ভিতরে কালারটা আমি হোয়াইট করলাম, ভিতরে একটু জায়গা নিতে চাচ্ছি, তাহলে ইউজ করবো প্যাডিং, ডানে বামে 10, সরি উপরে নিচে 10, ডানে বামে 30। তারপর হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম হচ্ছে আপার কেস ইউজ করলাম,
চারপাশে বর্ডার আমি নান করে দিলাম, এবং এটাকে মাঝখানে আনার জন্য আমি মার্জিন 0 অটো ইউজ করলাম, কিন্তু মাঝখানে আসে নাই। সো এটাকে মাঝখানে আনতে হলে এটাকে একটা ব্লক এলিমেন্ট বানাইতে হবে। ব্লক এলিমেন্টের জন্য আমি ডিসপ্লে ব্লক ইউজ করলাম, মাঝখানে চলে আসলো। আচ্ছা ভাই, কোড এডিটরে ব্যবহার করলে সুবিধা হতো ভাই বুঝতে। হ্যাঁ, এখানে তো বোঝা যাচ্ছে না। কোড এডিটরই তো ব্যবহার করতেছি। কোডটা আমি এখানে করার রিজন হচ্ছে আমি যেন এখানে করলে আপনারা লাইভে দেখতে পান ডিফারেন্স থেকে। আদারওয়াইজ আমাকে বারবার এখানে এক লাইন করে কোড লিখতে হবে, এখানে এসে আবার রিলোড দিতে হবে। সো এতে করে আপনারা বুঝবেন না অ্যাকচুয়ালি আউটপুটটা কি। ক্লিয়ার? জি ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? এই যে এই পর্যন্ত ক্লিয়ার। এবার কি আগে থেকে একটু বেটার মনে হচ্ছে লগ ইন ফর্মটা? এরকম হয়েছে? ওকে, সো এই লগ ইনে মনে করেন আপনি আবার একটু হোভার দিতে চাচ্ছেন। হোভার মানে হচ্ছে একটা সুডো ক্লাস, যেটার মাধ্যমে আপনি চাচ্ছেন, দেখেন না অনেক সময় আপনি এটার ভিতরে কি করতে চাচ্ছেন, এফেক্ট দিতে চাচ্ছেন, বাট এই এফেক্টটা আমি একটু পরে দিব। আমি আগে এখানে আর একটু কিছু ডিজাইন করে নিই। এখানে আমি এটাকে একটু 3D বাটন বানাতে চাই। সো 3D বাটন বানাতে চাইলে এখানে আমাকে একটা বক্স শ্যাডো ইউজ করতে পারি। বক্স শ্যাডো, এটা আমি 1 পিক্সেল, 2 পিক্সেল, 3 পিক্সেল আর হচ্ছে হোয়াইট কালার দিলাম। এই জিনিসটা অ্যাকচুয়ালি কাজ করে কীভাবে আমি একটু বলি। হ্যাঁ, এই বক্স শ্যাডোর প্রথম ভ্যালু 1 পিক্সেল হচ্ছে এক্স এক্সিসে, বাম থেকে ডানে। এই যে যত প্লাস দিবেন তত সে ডানে যাবে, আর যত কমাবেন তত সে বামে যাবে, মানে এক্স এক্সিসে কাজ করবে। সো এটা আমি 2 পিক্সেল রাখলাম। আর পরের ভ্যালুটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, উপর থেকে নিচে। সো যত আপনি নিচে নামাবেন, মানে যত ইনক্রিজ করবেন তত সে নিচে নামবে, আর যত ডিক্রিজ করবেন তত সে উপরে যাবে। সো এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিসে কাজ করবে। আর পরেরটা হচ্ছে ব্লার এফেক্ট। এটা যদি 0 থাকে তাহলে কোনো ব্লার হবে না, মানে ঘোলা দেখা যাবে না, আর যত আপনি বাড়াবেন তত ব্লার এফেক্টটা বোঝা যাবে। এইভাবে হচ্ছে আপনি। আর লাস্টেরটা হচ্ছে কালার, কোন কালারের শ্যাডো দিতে যাচ্ছেন। বক্স শ্যাডোটা বুঝতে পারছেন কিভাবে কাজ করে? এবার আমি মনে করেন এখানে একটা সুডো ক্লাস ইউজ করব। সো আমি সুডো ক্লাসটা ইউজ করব কিভাবে, আমি যাচ্ছি লগ ইন বাটনে যখন আমি মাউস ওভার করব তখন একটা এফেক্ট দেখতে পাবো। হ্যাঁ বলেন ভাইয়া, বলছিলাম ফার্স্টেরটা যে কালারটা ইউজ করছি ওটা বাম থেকে ডানে যাবে। এক্স এক্সিস, ছোটবেলায় এক্স এক্সিস ওয়াই এক্সিস পড়ছেন না? এক্স এক্সিস কি করে, লেফট থেকে রাইটে, ওয়াই এক্সিস টপ থেকে বটমে। এই যে দেখেন, যত ইনক্রিজ করবেন লেফট থেকে রাইটে যাইতে থাকবে, আর ওয়াই এক্সিসে যত ইনক্রিজ করবেন টপ থেকে বটমে যাবে, ডিক্রিজ করলে টপে যাইতে থাকবে। আর পরেরটা হচ্ছে ব্লার এফেক্ট। ক্লিয়ার? ক্লিয়ার? ওকে। সো আমি চাচ্ছি, এই যে রিলোড দিলাম, আমি চাচ্ছি এই যে বক্স শ্যাডো যে এফেক্টটা, এটা শুধুমাত্র আমি মাউস এই লগ ইন বাটনে হোভার করলে আসবে, এছাড়া আসবে না। তার মানে বাই ডিফল্ট এটা কি থাকবে, বাই ডিফল্ট আমি ধরে রাখলাম এটা থাকবে না, শুধুমাত্র আমি হোভার করলে আসবে। সো এই হোভার এফেক্টটাকে বলা হয় সুডো ক্লাস। একটা ক্লাসের ভিতরে যখন আপনি কোনো একটা এফেক্ট দিতে চান, সুডো এফেক্ট, এই এফেক্টটাকে আপনাকে সুডো ক্লাস বলে। এটা হোভারটাকে একটা সুডো ক্লাস কি আছে, হোভার, অ্যাক্টিভ, ফোকাস, বিভিন্ন টাইপের সুডো ক্লাস আছে। প্রজেক্ট করতে করতে আপনারা এই জিনিসগুলো বুঝতে পারবেন। সো আজকে আমরা হোভার সুডো ক্লাসটা ইউজ করি। এই ক্লাসটার ভিতরে আমি এবার লিখলাম বক্স, না সরি, এই এফেক্টটা আমি শুধুমাত্র হোভার করলে হবে। আর আরেকটা বলে দেই, কার্সর, যখন আমি মাউস কার্সর করবো তখন পয়েন্টার স্টাইলে দেখাবে। সো রিলোড দেই, দেখেন এখন আমি মাউস হোভার করছি, মানে মাউসটা যখন বাটনে আনছি তখন শুধু এফেক্টটা দেখাচ্ছে, আর এছাড়া কিন্তু দেখাচ্ছে না, তাই না? ক্লিয়ার? একটা টাইমার সেট করে দিই নাকি? ট্রানজিশন 0.8 সেকেন্ড ইজ ইন আউট, মানে এই বাটন থেকে হোভার হইতে 0.8 সেকেন্ড সময় লাগবে। এখন কি দিলাম আর আসলো, গেচাত করে আসলো, চলে গেল, কোনো স্মুথ এফেক্ট নেই। কিন্তু আমি একটা টাইমার সেট করে দিলে এই দেখবেন একটা এফেক্ট হয়ে আসতেছে, আবার একটু টাইম নিয়ে 0.8 সেকেন্ড টাইম নিয়ে ইজ আসতেছে, 0.8 সেকেন্ড টাইম নিয়ে সে চলে যাচ্ছে।
ওকে, ক্লিয়ার? বাট এই হোভার এফেক্টটা যখন ইউজ করবেন তখন একটা জিনিস মনে রাখবেন, এটা কিন্তু সব ব্রাউজারে কাজ করবে না। আপনি যত ব্রাউজার ইউজ করবেন সব ব্রাউজারে এটা কাজ করবে না। সো ব্রাউজার কম্পিটেবলের জন্য আপনাকে তখন কিছু কম্পিটেবল কোড বসাতে হবে। নাম্বার 1 ওয়েব কিট, এটা হচ্ছে গুগল ক্রোমের জন্য। নাম্বার 2 মজ, এটা হচ্ছে মজিলা ফায়ারবক্সের জন্য। নাম্বার 3 অপেরা মিনি, তারপর সাফারি, আর কি কি জানি আছে বাকি সব ব্রাউজারের জন্য এটা ইউজ করবেন। জাস্ট প্রথমটাকে কপি করবেন, এটাকে কপি করে তারপর হচ্ছে এই ওয়েব কিট বসাবেন, তারপর এটা বসাবেন, মজ বসাবেন, তারপর হচ্ছে এই অপেরা মিনি বসাবেন। এটাকে বলা হয় ব্রাউজার কম্পিটেবিলিটি। কন্ট্রোল দিয়ে সেভ করে দেন। এবার এই ওয়েবসাইটটা আপনি যে কোনো ব্রাউজারে গেলে এই এফেক্টটা পাবেন, প্রবলেম হবে না। আর আদারওয়াইজ অনেক সময় ইন্টারনেট এক্সপ্লোরার নাও পাইতে পারেন। আন্ডারস্টুড? ইয়েস ভাইয়া। ওকে, সো আজকের ক্লাসে কি একটু নলেজ হয়েছে HTML CSS সম্পর্কে, কোথায় কিভাবে কাজে লাগে? অনেক মজার না? মানে কাজ করলে অনেক মজার, কোড যখন কাজ করে তখন অনেক মজার। ডেফিনেটলি ভিডিও দেখেন 2 বার 3 বার 4 বার, সমস্যা নেই, ভিডিও দেখেন। ওকে, সো আপনাদের তাহলে বর্ডার রেডিয়াস দেখেন। আর একটা জিনিস আমি বলছি, আমি যা দেখাই তাই বসে থাকবেন না, নিজের একটু প্র্যাকটিস করার জন্য গাটাগাটি করেন। এই যে বর্ডার রেডিয়াস দেখতে চাইছেন, আপনি অলরেডি জানেন, সো দেন বর্ডার রেডিয়াস দেন। কত দিবেন? 50% দিয়ে দেয়। এই যে বর্ডার রেডিয়াস, না ভালো লাগতেছে না, এই যে বর্ডার রেডিয়াস হয়ে গেছে 25 পিক্সেল। ওকে, ঠিক আছে? ওকে, সো এবার আসেন আপনাদের নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্ট। যারা অ্যাসাইনমেন্ট করতেছেন না, জাস্ট কি করব জানেন? না জানা এই গ্রুপ থেকে রিমুভ করে দেবো। পরপর 2টা বা 3টা অ্যাসাইনমেন্ট, যদি টোটাল 3টা অ্যাসাইনমেন্ট রিমুভ হবে, আপনাদেরকে না জানা কোনো প্রকার ওয়ার্নিং দেওয়া ছাড়া এই গ্রুপ থেকে রিমুভ করে দেবো। সো বি কেয়ারফুল, অন্য ব্যাচে ট্রান্সফার করে দেবো। ওকে, সো আপনাদের নেক্সট ক্লাসে অ্যাসাইনমেন্ট থাকবে, আপনারা একটা অ্যাডমিন লগইন ফর্ম বানাবেন, যেটা আমি বানাইছি এটাই বানাবেন। জাস্ট এটার সাথে একটু অ্যাডিশন হিসেবে থাকবে, আপনি এখানে আরও 2টা পেজ বানাবেন। একটা হচ্ছে মনে করেন অ্যাঙ্কর ট্যাগ দিলাম, এটা হচ্ছে register.html, রেজিস্টার না এটা, আর পরেরটা হচ্ছে আবার একটা অ্যাঙ্কর ট্যাগ, এটা হচ্ছে আমার রিসেট, একটা রিসেট বাটন থাকবে, reset.html, রিসেট না। ঠিক আছে? সো যেহেতু আপনি এখানে 2টা পেজের লিঙ্ক দিচ্ছেন, সো এই পেজগুলো আপনাকে আগে ক্রিয়েট করে আসতে হবে। কোথায় ক্রিয়েট করবো? এখানে। সো HTML এ গেলাম, register.html, নাম যেন স্পেলিং যেন কোনোভাবে মিস না হয়। দেখি register.html ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তারপর হচ্ছে reset.html, এই পেজটা আমাকে ক্রিয়েট করে আসতে হবে। সো ক্রিয়েট করে আসি, reset.html ক্রিয়েট করে আসলাম। সো আমার register.html, reset.html। এবার আমি আমার প্রজেক্টে চলে যাই, রিলোড দেই, এই যে এখানে আছে রেজিস্টার বাটনে যখন আমি ক্লিক করলাম, register.html পেজে চলে আসলাম। এখন register.html পেজে আসার পরে পেজ তো ব্ল্যাঙ্ক, কারণ register.html এ তো আমি কিছু লিখি নাই, লিখছি এই যে register.html খালি না। তো এই রেজিস্টার পেজটা হবে কাইন্ড অফ আপনার HTML পেজের মতোই, আপনার যেটা অ্যাডমিন লগইন ফর্ম বানাইছেন সেটার মতোই একটা থাকবে, ব্যাকগ্রাউন্ড থাকবে, আর এখানে লেখা থাকবে রেজিস্ট্রেশন না, আর এটার নিচে একটা ফর্ম থাকবে, এখানে অনেক ডিটেলস থাকবে ফর্মে, ফার্স্ট নেম, লাস্ট নেম, জেন্ডার টেন্ডার, ডেট টেট, যা যা মন চায় অ্যাড করে, না পারলে গুগলের হেল্প নেন, এরকম অনেক কিছু থাকবে। হ্যাঁ, থাকার পরে আবার এই পেজের নিচে আসলে আপনার আবার 2টা বাটন থাকবে। ঠিক আছে? এখানে একটা থাকবে হচ্ছে আপনার কি, একটা হচ্ছে আপনার লগ ইন বাটন। তো লগ ইন বাটন তাহলে কোনটা? সেটা হবে হচ্ছে আপনার index.html বাটনটা লিঙ্ক আপ করে দেবেন, আর এখানে থাকবে হচ্ছে আপনার reset.html। সো এই পেজে গেলেও যেন আমি আবার লগ ইন এবং রেজিস্ট্রেশনে
যেতে পারি, তাই না? সো এইটা হয়ে গেলে এবার আমি আরেকটা পেজ বানাবো, সেটার জন্য কি রিসেট। সো এখানেও আমি যাবো আরেকটা পেজ বানাবো রিসেট HTML এর জন্য। সেখানে আমি লিখবো রিসেট ইওর পাসওয়ার্ড। এখানে একটা ইমেল থাকবে আর নিচে থাকবে রিসেট বাটন থাকবে, রিসেট না। এখানেও কিন্তু একটা বাটন থাকবে, বুঝছেন? এখানেও কিন্তু একটা বাটন থাকবে রেজিস্টার না, তার নিচে থাকবে ইন্ডেক্স এরিয়া। আর এখানে গিয়ে আবার আর দুইটা থাকবে রেজিস্টার অথবা লগ ইন। এরকম টোটাল 3টা পেজ আপনারা ডিজাইন করবেন। লেআউট তো দিলাম, আর কি দিব? ক্লাস ভিডিও দিচ্ছি, লেআউট দিচ্ছি, আর কি চাচ্ছেন? ওকে, সো ক্লিয়ার? আপনাদের অ্যাসাইনমেন্টটা কি থাকবে? ওকে, এখন আপনি register.html এর জন্য আপনি মনে করেন এরকম একটা বানাইলেন, হ্যাঁ, এটারে কপি করে আপনি দিয়ে দিতে পারেন এখানে, তারপরে দিলেন, হ্যাঁ। তাহলে এবার দেখেন আপনি রেজিস্টার আসলে এরকমই চলে আসলে। এবার এখানে এসে আপনি নিজের মতো করে স্টাইল চেঞ্জ করেন, ফর্মের ফিল্ড বাড়ান। দরকার হলে আপনি আর একটা কাজ করতে পারেন, এখানে এসে এই CSS এর ভিতরে register.css নামে একটা ফাইল করে এখানে register.css করতে পারেন, আলাদা মাল্টি CSS ফাইলও করতে পারেন। এটা টোটালি আপনার উপর ডিপেন্ড করবে, ডেভেলপার চয়েস। অ্যাসাইনমেন্ট সাবমিট করব কিভাবে, মানে গিটহাবে করবেন। গত ক্লাসে কি ঘুমাইছিলেন? ওয়ালিউল আজিম ভাই ও করব, অ্যাসাইনমেন্টটা বুঝতে পারি না ভাই, কি কি করতে হবে ভাই? করব কবে? এটা হচ্ছে নেক্সট সানডের ভিতরে করতে হবে। আপনি কি বুঝেন না বলেন? আপনাকে আমি বলছি এই যে অ্যাডমিন লগইন ফর্ম আমি যেটা বানাইছি এটার মতো একটা ফর্ম বানাবেন, তার নিচে দুইটা বাটন থাকবে রেজিস্টার এবং রিসেট। এই রেজিস্টার পেজে ক্লিক করে রেজিস্টার পেজের জন্য একটা নতুন করে পেজ বানাবেন, যেখানে রেজিস্ট্রেশনের অপশন থাকবে, নিচে থাকবে রেজিস্টার নাও, এর নিচে আবার অ্যাডমিন লগইন রিসেট বাটন থাকবে। দেন রিসেট বাটনে গেলে রিসেটের জন্য আলাদা একটা আবার সুন্দর করে পেজ ডিজাইন করবেন, যেখানে রিসেট নাও বাটন থাকবে, আর এর নিচে আবার হোম পেজ হিসেবে index.html থাকবে, যেখানে লগ ইন করতে পারবে, আর রেজিস্ট্রেশনের জন্য রেজিস্ট্রেশনের ফাইলটা লিঙ্ক আপ করে দেবেন। সিম্পল জিনিস, আপনাদেরকে ডিজাইন করে পর্যন্ত দেখাই দিলাম। হ্যাঁ, রেজিস্টার আর হচ্ছে রিসেটের লিংকগুলোতে আমরা যেগুলো করব, এটা কি CSS দিয়ে করব নাকি শুধু HTML দিয়ে, মানে নরমাল একটা পেজের মতো যেটা লাস্ট করেছিলাম কিভাবে করব? আপনার ইচ্ছা, আপনি CSS কি একটা CSS ফাইলে রাখতে চান নাকি মাল্টি CSS করে বিভিন্নভাবে লিঙ্ক আপ করতে চান, এটা আপনার উপরে ডিপেন্ড করবে। বুঝতে পেরেছেন? সানডে অফ, বাট মানডে তো আপনাদের ক্লাস আছে, তাই না? সো মানডে ক্লাসের আগে যখন সাবমিট করবেন, দ্যাটস ইট। আচ্ছা, মানডে তো আপনাদের ক্লাস নেই মনে হয়। পূজা ছুটি কবে? বিশাল বড় ছুটি। আচ্ছা, তাহলে অ্যাসাইনমেন্ট আরেকটা দিয়ে দে, কি বলেন? না স্যার। আচ্ছা ঠিক আছে, দিব না। ওকে, কারো কোনো কনফিউশন আছে? নাই। আচ্ছা, কনফিউশন থাকলে গ্রুপে নক দেন বা বলেন, এখনই সলভ করে দিচ্ছি। নূর ক্লাসে আছেন? একটু ইমেল অ্যাড্রেসটা দেন। নূর, আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে দেন। মাল্টি CSS জাস্ট হচ্ছে এখানে CSS এ যাবেন, নতুন ফাইল খোলেন, কন্ট্রোল দিয়ে সেভ করেন, এটার নাম লেখেন register.css, শেষ। সো CSS হয়ে গেল। এবার register.html এর পেজে এসে register.css, দ্যাটস ইট। এবার তাহলে এটা কি করবে? এই পেজের জন্য CSS লিখবেন, এই পেজ CSS ফাইলে। হ্যালো ভাইয়া, বলেন। হ্যাঁ, আপনি যদি নরমালি একটা পেজ ডিজাইন করেন, তখন কি আপনি মাল্টি CSS করে করেন নাকি আপনি একটা CSS এর ভিতরে সবগুলোতে লিংক আপ করে দেন? কোনটা আপনি প্রিফার করেন কোনটা? ডেফিনেটলি মাল্টি, কারণ আমার এক পেজে 2000 এর উপরে কোড থাকতে পারে, তাই না? আপনি স্যার এটা চিন্তা করেন, এখানে ভিউ পেজ সোর্সে আসেন, এই যে এখানে 400 লাইন কোড আছে, তারপর এটা CSS এ যান, এখানে শুধু এই পেজের ক্ষেত্রে CSS আছে আপনার কত দেখছেন? সো এটার জন্য যদি আমি একটা করি, এখানে তাহলে টোটাল পেজ আছে কয়টা? 1 2 3 4 5 6, তারপর আর একটা পেজ আছে 7টা পেজ। আমার তো কোডে আছে এখানে 3000 এর উপরে।
বুঝতে পারছেন? মাল্টি করবেন। আচ্ছা, নূর ক্লাসে আছেন? আচ্ছা, আপনাদের আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমি ক্লাস ভিডিওটা অফ করি।